আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। এক্সিস মেডিকেল স্কুল শুধুমাত্র আপনাদের জন্য দেশসেরা সকল লেজেন্ডারি মেন্টরদের সাথে নিয়ে আয়োজন করে আসছে একাডেমিক, ক্লিনিক্যাল এবং ক্যারিয়ার সেশন। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য রয়েছে নতুন আরেকটি ক্যারিয়ার সেশন। আজকের এই সেশনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি ফারজানা সুলতানা শান্তা, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ 5th ইয়ার। আর আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের একজন প্রিয় মেন্টর, ডক্টর খন্দকার মেহেদী আকরাম স্যার। স্যার কর্মরত আছেন সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ইউনিভার্সিটি অফ শেফিল্ড, লন্ডনে। তাহলে চলুন আর দেরি না করে স্যারের কাছে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফারজানা, আমি ভালো আছি। থ্যাংক ইউ অ্যাক্সিস মেডিকেল স্কুলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ স্যার, আপনার এই এত ব্যস্ততা সময়ের মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের সেশনের টপিকটি হচ্ছে কেরিয়ার প্রসপেক্ট অফ এ ডক্টর অ্যাজ এ রিসার্চার ইন অ্যাব্রড। এই সম্বন্ধিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব স্যারের কাছে তা পৌঁছে দেওয়ার জন্য। তাহলে চলুন স্যারের অনুমতি নিয়ে আজকের এই সেশন শুরু করা যাক। স্যার, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শিওর। স্যার, আজকের টপিকটি শুরু করার আগে প্রথমে একটু জেনে নিতে চাবো যে স্যার রিসার্চার বলতে আসলে কি বোঝায়, যদি একটু এটা নিয়ে বলতেন। আসলে রিসার্চার তো অনেক বড় একটা কথা। যারাই গবেষণা করে যে বিষয় নিয়েই, সেটাই গবেষণা, সেটাই যারা গবেষণা করে তাদেরকে গবেষক বলে। রিসার্চ এখন ডাক্তারদের জন্য যেটা সুইটেবল বা ডাক্তারদের পাথ, ক্যারিয়ার পাথে যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল রিসার্চ হতে পারে, পাবলিক হেলথ রিসার্চ হতে পারে, ফুড নিউট্রিশন স্যার, রিসার্চ। আজকের টপিকটি শুরু করার আগে শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, সো এ ধরনের রিসার্চ গুলো সাধারণত হয়ে থাকে। যেটা বেশি দেখা যায় উম, বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা কিন্তু বেশিরভাগই যে রিসার্চ গুলো দেখি, ডাক্তাররা যেটার সাথে ইনভলভ, এখানে যেহেতু ডাক্তারদের একটা প্ল্যাটফর্ম, আমি ডাক্তারদেরকেই ফোকাস করি। কারণ রিসার্চ তো আসলে বড় একটা ব্যাপার, অনেক ডিসিপ্লিন রয়েছে। সো আমি শুধুমাত্র ডাক্তারদের সাথে এবং ডাক্তার প্রফেশনের সাথে যেটা স্যুট করে বা তাদের প্রিরিকুইজিটটা ম্যাচ করে, এবং যাদের রিসার্চটা তাদের ক্যারিয়ারে হেল্প করতে পারে, আমি সেগুলো নিয়ে বলি। যে হিউম্যান ওয়েলবিং রিলেটেড এবং হেলথ রিলেটেড যে কোনো রিসার্চ কিন্তু ডাক্তাররা ইনভলভ হতে পারে। এটা তারা ভলান্টিয়ারি করতে পারে, এটা তাদের ক্যারিয়ারের পার্ট হিসেবে করতে পারে। আহ, আর বেসিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের অজানা বা জানা যে জিনিসগুলোকে আমরা পরীক্ষা দ্বারা অথবা অবজারভেশন দ্বারা প্রমাণ করি সত্য হিসাবে বা অ্যাজ এ ট্রুথ বা ফ্যাক্ট, সেই পদ্ধতিটাই আসলে রিসার্চ। এটা অনেক ক্ষেত্রে আমাদের জানা হয়ে থাকে, যে জানা জিনিসটা আমরা প্রুফ করি, এবং যখন আমরা এটা প্রুফ করি তখন একটা মেথডের মাধ্যমে দিয়ে যায়, সিস্টেমেটিক মেথড। এইসব গুলোই হচ্ছে রিসার্চ। আবার সকল রিসার্চ যে আমাদের জানা থাকে বা আমাদের আইডিয়ার ভেতর থাকে তা না। অনেক সময় আমরা ইনসিডেন্টলি অনেক কিছু পেয়ে যাই, অনেক সময় সেরেন্ডিপিটি ঘটে। সেগুলোকে বোঝার জন্য যেসব গবেষণা করা হয় সেগুলো রিসার্চের পার্ট, যে যে স্টাডিগুলো করা হয় সেগুলো রিসার্চের পার্ট। ডাক্তারদের জন্য প্রযোজ্য কয়েকটা জায়গা আমি প্রথমেই বললাম, যে হেলথ সায়েন্স রিলেটেড যেই রিসার্চ গুলো, ল্যাবরেটরি বেসড রিসার্চ বলতে যেটা বোঝা যায় যে বায়োমেডিক্যাল সায়েন্স রিসার্চ। আরেকটা রিসার্চ রয়েছে বায়োমেডিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড কিন্তু ল্যাবরেটরি বেসড না, আমরা যেটাকে বলি ইনসিটু রিসার্চ, কম্পিউটারে বসেই রিসার্চ করা যায়, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। অনেক ডাক্তার বায়োস্ট্যাটিস্টিক্স এর সাথে জড়িত বা করছে তারা। একটা জিনিস মনে রাখতে হবে যে বায়োস্ট্যাটিস্টিক্স করার জন্য ম্যাথমেটিক্যাল কিছুটা নলেজ লাগে, কিছুটা লজিক লাগে। এটা সেটা ডাক্তাররা করতে পারে, অনেক ডাক্তাররা করছে। আর একটা হচ্ছে যে প্রাইমারি রিসার্চ, বা উম, যেমন ফিল্ড বেসড রিসার্চ, পপুলেশন বেসড রিসার্চ, এগুলো সবই পাবলিক হেলথ এবং এপিডেমিওলজি ভিতরে পড়ে। আর বায়োমেডিক্যাল সায়েন্স রিসার্চ যেটা বললাম সেটা কিন্তু ইনক্লুড করে জেনেটিক্স অ্যাজ ওয়েল। আমি জানি ডাক্তারদের এখন বইয়ের প্রথম চ্যাপ্টারই শুরু হয় জেনেটিক্স দিয়ে, সো জেনেটিক্স একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
ডাক্তাররা ইমিউনোলজি নিয়ে রিসার্চ করতে পারে। আবার ডাক্তাররা আরো যে সাইড গুলো থাকে যেটা ওভারঅল বায়োমেডিক্যাল সায়েন্সের ভিতর পড়ে ওগুলো নিয়েও রিসার্চ করতে পারে। এখন যে ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, ভ্যাকসিন গবেষণায় ডাক্তাররা জড়িত হতে পারে। অনেক ডাক্তাররা আসলে ভ্যাকসিনের গবেষণার সাথে জড়িত। ডাক্তাররা ইচ্ছে করলে তাদের প্রফেশন চেঞ্জ করে ভেটেরিনারি সায়েন্সে রিসার্চ করতে পারে এবং যে কোনো ফান্ডামেন্টাল ব্যাপারে, যেমন একদম সেল বেসড, একদম প্রোটিন বেসড এ ধরনের রিসার্চও করতে পারে, যেটার সাথে সরাসরি হেলথের যুক্ত না থাকলেও খুব বেসিক, যেমন কেউ যদি ড্রসোফিলা নিয়ে কাজ করে, কেউ যদি এই যে ফ্রুট ফ্লাই যেগুলা এটা নিয়ে কাজ করে, কেউ কাজ করতে পারে জেব্রা ফিশ নিয়ে, আমাদের যে শেফিল্ড এখানে আছে। কিন্তু এগুলো সবই মডেলিং সিস্টেম, সেক্ষেত্রে বেসিক রিসার্চটা বেশি জড়িত। আবার ডাক্তার আরেকটা যেটা করতে পারে, ক্লিনিক্যাল ট্রায়ালের সাথে জড়িত হতে পারে, এটা ক্লিনিক্যাল রিসার্চ। দু ধরনের ক্লিনিক্যাল রিসার্চ আছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল করা, যখন কোনো ওষুধ ডেভেলপড হয় তখন সেটা ট্রায়াল করতে পারে। আমরা জানি ফেজ 1, ফেজ 2, ফেজ 3 যে ট্রায়াল গুলো, এটা কিন্তু ডাক্তাররা করে। মূলত ডাক্তাররা এর সাথে থাকে, সায়েন্টিস্টের সাথে মিশিয়ে রিসার্চ করতে পারে। আবার কিছু আছে যে ক্লিনিক্যাল রিসার্চ, সেটা যেমন আমি এখন যেটা করছি, যে পেশেন্টের থেকে টিস্যু নিয়ে সেই টিস্যুর ভেতরে জেনেটিক স্টাডি করে, মলিকুলার স্টাডি করে সেটার সাথে ক্লিনিক্যাল আউটকামটা একটা কোরিলেট করা, এবং এটা দিয়ে বোঝা যে আসলে যে জেনেটিক মার্কার বা জেনেটিক চেঞ্জেস আমরা দেখি বা মলিকুলার চেঞ্জেস আমরা দেখি টিস্যুর ভিতরে, তার সাথে আসলে তার ক্লিনিক্যাল যে সিমটমটা হচ্ছে তার লিঙ্কটা কি, এটা আমরা করতে পারি। সেক্ষেত্রে ল্যাবরেটরি ভিতরে তাকে রিসার্চ করতে হয়, কিন্তু তাকে হয়তো এনিমেল নিয়ে রিসার্চ না করলেও চলে। সো এরকম ব্যাপক রিসার্চ, আসলে ব্যাপক, এটাকে যদি ভেঙে ভেঙে বলা যায় অনেক সময় লাগে। তো ছোট করে এই ফ্যাসিলিটি, এই এরিয়াগুলো আমি বললাম যে এই অ্যাভিনিগুলোই খালি থাকে ডাক্তারদের জন্য রিসার্চ করার মতো। জি স্যার, ধন্যবাদ। স্যার, তাহলে কেউ যদি তার কেরিয়ার রিসার্চার হিসেবে শুরু করতে চায় তাহলে সে কবে থেকে শুরু করবে আসলে? এখন আপনি বললেন যে কেউ ক্যারিয়ার রিসার্চার হিসেবে শুরু করবে, আমি ধরে নিচ্ছি যে একজন ডাক্তার তার রিসার্চার হিসেবে ক্যারিয়ার শুরু করবে। আমরা সব এখন ডাক্তারদেরকে ফোকাস নিয়েই বলবো, তাই না? কারণ জি স্যার। এখন একজন মেডিকেল ডক্টর তখনই রিসার্চ করতে পারে খুব অ্যাক্টিভলি অ্যাজ এ পার্ট অফ দেয়ার ক্যারিয়ার। সেটা হতে পারে তাদের এমবিবিএস পাশ করার পরে সে যদি ফার্দার স্টাডি করে। আম, সে অনেক এখনকার ইউকে তে, আমি ডেভেলপ কান্ট্রি গুলোর কথা বলি যেহেতু আমি এখানে 13 বছর আছি, আমি বাংলাদেশটা বলতে পারবো না। এখানে যেমন কেউ যদি এমবিবিএস কমপ্লিট করে, সে এমবিবিএস করেই সে একটা পিএইচডি করতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমবিবিএস এর পরে সে একটা এমএসসি লেভেলের একটা রিসার্চ করতে পারে। সেক্ষেত্রে দু ধরনের থাকে, যেমন এমরেস বলে, এই ইউকে তে একটা কোর্স আছে এমরেস, এটা হচ্ছে মাস্টার্স ইন রিসার্চ, এবং এই এমরেসটা মেনলি বায়োমেডিক্যাল সায়েন্সের সাথেই জড়িত। আম, এটা খুব বেশ ভালো রিসার্চ বেসড মাস্টার্স। আর একটা আছে টট কোর্স মাস্টার্স, সেক্ষেত্রে মাস্টার্স সে অনেক মডিউল নেয় এবং তার নলেজ সে ডেভেলপ করে। সেই সাথে সাথে ল্যাবরেটরি বেসড মাস্টার যদি হয়ে থাকে, সে দুই ধরনের স্কিল ডেভেলপ করতে পারে এই রিসার্চে। এগুলো সব ভিতরে, এই মাস্টার্স গুলোর ভিতরে 4 মাসের একটা রিসার্চ মডিউল থাকে, এবং এই 4 মাস মানে 12 মাসের ভেতরে 4 মাসই থাকে রিসার্চ, একদম সোললি রিসার্চ। সে রিসার্চে ল্যাবরেটরি করতে পারে। যখন এখন আমার যে স্টুডেন্টটা কাজ করছে, আমি গত 3 বছরে 3টা স্টুডেন্ট নিয়েছি, প্রতি বছর একটা করে স্টুডেন্ট নেওয়া যায় আমার রিসার্চে। সো এখন যে স্টুডেন্টটা কাজ করছে সে আমারই একটা প্রজেক্টের একটা পার্ট করছে। সেক্ষেত্রে সে কিউপিসিআর করছে, কিউআরটি পিসিআর করে করে জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করছে হিউম্যান প্লেসেন্টার বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, এবং সে বোঝার চেষ্টা করছে যে ইমিউনোলজিক্যালি কতটা ডাইভার্জেন্ট ফাইন্ডিং আমরা পেতে পারি যখন প্রিটার্ম লেবার হয় বা প্রিটার্ম বার্থ হয়। সেক্ষেত্রে কোন জিনগুলা মানে ইমিউন রিলেটেড জিনগুলা ডিফারেন্সিয়াল এক্সপ্রেশনটা কেমন থাকে, সে এটা করছে। সে সে 4 মাস এটা করবে। এই 4 মাসে সে কিন্তু, আপনি যেহেতু বললেন যে রিসার্চ কিভাবে করবে, এটাও একটা রিসার্চের পার্ট। সে একজন এমএসসি স্টুডেন্ট, সে 4 মাস রিসার্চ করছে। এক্ষেত্রে সে একটা ডিজার্টেশন তৈরি করবে, কিন্তু তাকে ল্যাবরেটরিতে কাজ করতে হবে, একদম রিয়েল রিসার্চ করবে। সে এখান থেকে বেশ কিছু জিনিস শিখবে।
রিসার্চ মেথোডোলজি শিখবে, একটা রিসার্চ থিসিস কিভাবে লিখতে হয় সেটা শিখবে। তাকে আমি বলেছি পেপারের জন্য কাজ করতেছো, পেপার একটা ম্যানুস্ক্রিপ্ট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবে, একটা পোস্টার কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটা শিখবে, ওরাল প্রেজেন্টেশন কিভাবে করতে হয় সেটা শিখবে, সবগুলো পার্ট। সো এটা একটা রিসার্চ ট্রেনিং এর ভিতরেই পড়ে, এবং এক্ষেত্রে সে রিসার্চও করছে আবার শিখছেও মাস্টার্সে। আবার সে সে কিন্তু ডাক্তার না, কিন্তু ডাক্তাররা এটা করতে পারে। ডাক্তাররা যদি মাস্টার্স করে তখন এই মাস্টার্সের সময় এই রিসার্চ গুলো শিখে। তো একজন এমবিবিএস ডাক্তার বাংলাদেশে সে যদি ইউকেতে আসে এবং সে যদি ভাবে যে সে এমএসসি করবে কারণ তার ইচ্ছা হচ্ছে রিসার্চ, সেক্ষেত্রে সে যদি একটা ল্যাবরেটরি বেসড রিসার্চ এমএসসি ডিগ্রি নেয়, সেক্ষেত্রে সে মাস্টার্সও কমপ্লিট করলো, রিসার্চের একটা পার্টও শিখলো, রিসার্চে কি কি ব্যবহার হচ্ছে সেগুলোও শিখলো। কারণ অনেক কিছু শিখার ব্যাপার আছে, অনেক মেথড রয়েছে, এথিক্স রয়েছে, অনেক কিছু শিখতে হয় এর ভিতরে। আর কিছু মলিকুলার বায়োলজি স্টাডিও তারা করে টট কোর্সে। সো এটা করে, এটা দিয়ে শুরু করে একজন বাংলাদেশ থেকে আসা ওভারসিজ এমবিবিএস ডাক্তার, ইন্ডিয়া থেকে আসুক বা যে কোনো দেশ থেকে আসুক, বাংলাদেশ পাকিস্তান যে কোনো দেশ থেকে আসুক, তারা এইভাবে শুরু করে। একজন ডাক্তার তার রিসার্চ স্টাডি করতে পারে এভাবে। বাংলাদেশ থেকে সরাসরি পিএইচডি নিয়ে একজন মেডিকেল ডাক্তারের আসার সম্ভাবনা ইউকেতে একটু কঠিন। আমি আমি বলবো না ইম্পসিবল, বাট অন্যান্য কিছু ইউনিভার্সিটি থাকতে পারে, বাট এটা খুব একটা কঠিন। প্রথম আমি যেটা মনে করি, ডাক্তাররা যখন বায়োমেডিক্যাল সায়েন্সে রিসার্চ করে, যেহেতু আমি বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট আমি ওইভাবেই বেশি বলি, তাহলে তাকে অবশ্যই মাস্টার্স করতে হবে এমবিবিএস এর পরে। মাস্টার্সের ভেতর দিয়েই সে রিসার্চ শুরু করে, পরবর্তীতে সে পিএইচডি করতে পারে। কারণ সে যদি নিজেকে একজন রিসার্চার হিসেবে এস্টাবলিশ করতে চায়, সে একটা পিএইচডি তাকে করতেই হবে। মাস্টার্স করার পর এখানে কোনো ক্যারিয়ার নাই। আর যেহেতু সে ডাক্তার, সে যদি আবার এনএইচএস এ ঢুকে, সেক্ষেত্রে সে রিসার্চও করতে পারবে, অ্যাজ এ প্র্যাকটিসও করতে পারবে। সে দুটো মিশিয়ে সে একজন রিসার্চ ফিজিশিয়ান হিসেবে ইউকেতে কিন্তু ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে। রিসার্চ ফিজিশিয়ানদের প্রসপেক্ট বেশি ইউকেতে। এভাবে সে রিসার্চ আর কি শুরু করতে পারে ইউকেতে। জি স্যার, ধন্যবাদ। স্যার, এখন তো হচ্ছে আপনি বললেন যে একজন হচ্ছে কিভাবে সে ডাক্তারের পরবর্তী ডাক্তার হওয়ার পর আর কি কিভাবে শুরু করতে পারে রিসার্চ জীবনটা। তো এখন যদি কেউ চেষ্টা করে যে সে মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় শুরু করবে রিসার্চের সাথে কাজ করা, তো তখন সেক্ষেত্রে কিভাবে সে শুরু করতে পারে? এখন পর্যন্ত বাংলাদেশে যে স্কোপটা রয়েছে, সেক্ষেত্রে তাদের কারিকুলামের ভিতরে সেরকম অ্যাক্টিভ কোনো রিসার্চ মডিউল নাই যেটা তাদের কারিকুলামের পার্ট হবে। একটা যেটা আছে কমিউনিটি মেডিসিনে, সেক্ষেত্রে হয়তো তাকে 1 মাস ফিল্ডে কাজ করে সেখান থেকে কিছু ডেটা কালেক্ট করে সে ডেটা অ্যানালাইসিস করে প্রেজেন্ট করতে হয়। এটা একটা উপায় আছে। বাট মেডিকেল স্টুডেন্টরা যেমন ইউকেতে 8 সপ্তাহের একটা রিসার্চ করে, এটা তাদের প্লেসমেন্ট থাকে। ইউকেতে মেডিকেল স্টুডেন্ট গুলা যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে থাকে বা সেকেন্ড ইয়ারে থাকে, যে কোনো একটা সময় তাদের সবাইকেই কোনো না কোনো ভাবে রিসার্চের সাথে জড়িত হতে হয়। কেউ অডিট করে, যেমন হসপিটালে গিয়ে ক্লিনিক্যাল ডেটা গুলা ঘেটে তারা তার ভিতরে কোনো ফ্ল পায় কিনা, কিছু পায় কিনা, এগুলো অডিট বলে, অডিট করে অনেকে। আবার কেউ করে ল্যাবরেটরি রিসার্চ, যে ল্যাবরেটরিতে চলে আসে 8 সপ্তাহের জন্য। এই 8 সপ্তাহ সে রিসার্চ করে, এটা তার মেডিসিন স্টাডির পার্ট ইউকেতে। কিছু কিছু জায়গায় ইউকেতে 5th ইয়ারে ইউকের স্টুডেন্টরা আবার এমফিল বা এমএসসি যে কোনো একটা করতে পারে অ্যাজ পার্ট অফ দেয়ার। এটা এটা ম্যান্ডেটরি পার্ট না, এটা হইতেছে অপশনাল। অনেকে যারা ভালো, যাদের রিসার্চ ইন্টারেস্ট রয়েছে, তাদেরকে এটাকে বলা হয় ইন্টারক্যালেটেড এমফিল। ইন্টারক্যালেটেড এমফিল করে মানে মাস্টার্স 1 বছর প্লাস তার 5 বছর, 6 বছর লাগে সেক্ষেত্রে তার এমবিবিএস কোর্স শেষ করতে ইউকেতে। এটা সম্পূর্ণই অপশনাল। কিন্তু যেহেতু জিজ্ঞাসা করলেন যে কিভাবে রিসার্চ করতে পারে, ইউকেতে রিসার্চের একটা মডিউল রয়ে গেছে 8 সপ্তাহে। 2 মাস তারা রিসার্চ করতে পারে। তো 2 মাসে ওই স্টুডেন্টটা কি করে? 2 মাসে ওই স্টুডেন্টটা ঠিক একজন রিসার্চার বায়োমেডিক্যাল গবেষণাগারে যা কাজ করে ঠিক সেই কাজগুলো করে। সে একদম প্রথম থেকে শিখে যে কিভাবে রিসার্চ করতে হয়, ল্যাবরেটরি প্র্যাকটিসটা কিভাবে করতে হয়। ল্যাবরেটরিতেও একটা প্র্যাকটিস আছে। আপনারা যখন ওটিতে যান, ওটিতে ঢোকার
ড্র্যাপিং এর যে পদ্ধতি, ওটিতে নিজেকে প্রস্তুত করার যে পদ্ধতি, স্ক্যাব নেওয়ার যে পদ্ধতি, আমাদের ল্যাবরেটরি গুলোতেও সেই একই পদ্ধতি। ওখানে যখন একজন মেডিকেল স্টুডেন্ট আসে, সে শিখে যে একটা স্টেট অফ দি আর্ট বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট, বায়োমেডিক্যাল সায়েন্স রিসার্চ বা পরীক্ষাগার, রিসার্চ ল্যাব, সেখানে কিভাবে কাজ করতে হয়, সে সেখানে একদম সবকিছু শিখে, সেটা ওইখানকার একটা সিস্টেম। সে রিসার্চের শুধুমাত্র যে গবেষণা করে তা না, ল্যাবরেটরিতে প্র্যাকটিস করার জন্য বেশ কিছু মডিউল তাকে নিতে হয়, কিছু ট্রেনিংও তাকে নিতে হয়, এগুলো সে করে। প্লাস সে অ্যাক্টিভ রিসার্চ করে। আমাদের সকল যেখানে তার প্লেসমেন্ট হয় সেখানে প্রজেক্ট থাকে, ছোট ছোট প্রজেক্ট আমরা সাবমিট করি, ওই প্রজেক্ট চুজ করে তারা আসে। তো তারা জানে যে কি করবে, তো তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারা আমাদের সুপারভিশনে কাজ করে। কাজ করার পর তাদের সেই একইভাবে, যেহেতু রিসার্চের একটা পার্ট হচ্ছে প্রেজেন্টেশন, আপনাকে ডেটা প্রেজেন্ট করতে হবে, আপনাকে ডেটা তৈরি করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। এই যেটুকু ডেটাই তারা 8 সপ্তাহের ভিতর পাক না কেন, এটা তারা তৈরি করে একদম তারা এটাকে প্রেজেন্ট করে পোস্টারের মাধ্যমে, এটাকে প্রেজেন্ট করে ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে, এবং এই ডিসার্টেশন তারা জমা দেয়, যার উপরে মার্কিং হয়। এটা কোনো টট কোর্স না, তার মানে এখানে কোনো রিটেন এক্সাম হয় না। সো 8 সপ্তাহ পর সে ওই ল্যাব থেকে একটা ডিসার্টেশন জমা দিয়ে একটা স্কোর নিয়ে চলে যায়। সো এটা হচ্ছে তার মেডিকেল লাইফ টাইমে তার রিসার্চ। এখন এই ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি, বাংলাদেশে এই জিনিসটা নাই। সো আমি যতবারই এই আপনাদের প্ল্যাটফর্মে কথাবার্তা বলি, আমি একটা কথা বলি যে বাংলাদেশে এখন রিসার্চ মডিউল অ্যাড করা জরুরি হয়ে পড়েছে, যেহেতু জি স্যার। বাংলাদেশে এখন হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরি রয়েছে, ফিজিওলজি ল্যাবরেটরি রয়েছে, বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি রয়েছে, অ্যানাটমি হিস্টোলজি ল্যাবরেটরি গুলো রয়েছে। আম, তারপরে যেটাকে বলা হয় যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট গুলো রয়েছে, সেখানে কিন্তু স্টুডেন্ট গুলোর প্লেসমেন্ট দেওয়া যায়, তারা ছোট্ট একটা ব্যাপার নিয়ে রিসার্চ করতে পারে। আর একটা যেটা করতে পারে, তাদেরকে ক্লিনিক্যালি একটা পজিশন দেওয়া যায় যে আপনারা দেখেন যে এই ওষুধটা দেওয়া হচ্ছে, এই ওষুধটা কার উপর কেমন কাজ করে। বাংলাদেশে অনেক নতুন নতুন ওষুধের ব্যবহার রয়েছে, যেটা আসলে আমরা গবেষণা করে স্ট্রিক্টলি দেখতে পারি না। বাংলাদেশ কিন্তু স্টুডেন্টরা এটা করতে পারে। সো সেক্ষেত্রে হয়তো তার রিসার্চ মডিউলটা হতে পারে, আপনারা যেমন এখন 3rd ইয়ার 4th ইয়ারে আছেন, ওই টাইমে যেহেতু হসপিটালও ঘুরছেন, হসপিটাল ট্রেনিংও হচ্ছে, সে আবার তার সাথে একটা রিসার্চ মডিউল অ্যাড করে দেওয়া হলো 8 সপ্তাহের। সেক্ষেত্রে হয়তো সে কোনো একটা স্পেসিফিক ডিজিজের সাইন সিমটম গুলোকে অ্যাডজাস্ট করবে, যে আসলে আমরা বইতে যা পড়ি আর আমাদের যে রিয়েল লাইফ। হ্যাঁ, আমাদের প্রফেসররা কিন্তু বলতো যে বইতে যেটা পড়ছেন এটা না, এটা হবে এইটা, এটা বলতো, কিন্তু এখন জি আপনাদেরকে স্যার। বলে, এটা জি বলে স্যার, তার বলা হয়। এক্সপিরিয়েন্স। কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন ইজ নট এভিডেন্স। সো আমাদের ডাক্তারদের ভিতরে যে একটা ল্যাকিং রয়েছে, কিছু কিছু ডাক্তারের ভিতরে তারা বুঝে না কোনটা অবজারভেশন এবং কোনটা এভিডেন্স। সো এই জিনিসটা বোঝার জন্য আমাদের দেশের এই মেডিকেল কারিকুলামে এই রিসার্চ গুলো অ্যাড করা যায় 8 সপ্তাহের জন্য। সেক্ষেত্রে কিংবা 10 সপ্তাহ, যেটাই করতে চায়, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যে প্রবলেম গুলো ডাক্তাররা রেজ করে যে না না বইতে যেটা আছে আমাদের দেশে এক না, এটাকে প্রুফ করার জন্য এটা ডেটা কালেকশন হতে পারে, এবং ডেটা কালেকশন করে কিন্তু সে এটাকে একটা সুন্দর একটা করতে পারে যে বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাকচুয়ালি বইতে যা বলছে তা ঘটে না, বাংলাদেশের পার্সপেক্টিভে সাইন সিমটমটা এটা শো করে, এবং এটা আমরা 100 জন পেশেন্টে তাই দেখেছি। এইটা একটা কংক্রিট এভিডেন্স। এবং পরবর্তীতে আবার আরেকটা ব্যাচ আসবে, সে একই টেস্ট করবে, একই পায় কিনা, তখন আমাদের পেশেন্ট সংখ্যা হবে 1000। যখন 1000 পেশেন্ট সংখ্যায় আমরা সাইন সিমটম বা অ্যাডভার্স ইফেক্ট এগুলো দেখছি, এটা একটা রিসার্চ হয়ে গেল। সো আপনি একটা ক্লিনিক্যাল রিসার্চের পার্ট হয়ে গেলেন, আপনি শিখে ফেললেন রিসার্চ কিভাবে করতে হয়, ডেটা কিভাবে করতে হয়, প্লাজারিজম থেকে কিভাবে রক্ষা করা যায়, অথেন্টিসিটি কি, এভিডেন্স কি, এগুলো করলেন, প্রেজেন্ট করলেন ডেটা, আপনি কিন্তু একটা পার্ট হলেন একটা নতুন এভিডেন্স বেস রিসার্চ করার জন্য। এই আপনাদের ভেতরে যখন এই রিসার্চ গুলো 1000 পেশেন্টের উপর হলো, এটাকে মাল্টি সেন্টার করা যেতে পারে, একই কারিকুলাম একই জায়গায় 3টা মেডিকেল কলেজের 3টা জায়গায় মাল্টি সেন্টার রিসার্চ করা যেতে পারে। সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে দেখা গেল যে আপনারা একটা পলিসি ডেভেলপমেন্টে হেল্প করলেন। আপনাদের যে রিসার্চ ফাইন্ডিংটা বের হলো, এটা একটা লেজিটিমেট রেজাল্ট, এটা ভ্যালিড রেজাল্ট, এটা তখন পলিসিকে অ্যাডভাইস করে যে এই পলিসিতে চেঞ্জ আসবে। তার মানে আমরা যেটা শিখছি এই শিক্ষাটায় ডেভিডসনে যা আছে বা কুমার ক্লার্কে যা আছে তার থেকে আমাদের এখানকার ডিফারেন্স, তার কারণ হচ্ছে আমাদের এভিডেন্স বেসড এটাই বলছে।
তো এই জিনিসগুলা কিন্তু ডাক্তারদের এখন করা যেতে পারে, বাংলাদেশের একটিও নেই যতদূর আমি জানি। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার, এতক্ষণ তো আপনি কথা বললেন কিভাবে ক্লিনিক্যাল রিসার্চের সাথে আমরা মানে এজ এ পার্ট হিসেবে কাজ করতে পারি এগুলো। তো স্যার, আরেকটা যদি কথা আসে যে বেসিক রিসার্চ বলতে কি বোঝায়, তাহলে দুইটার মধ্যে তফাৎটা আসলে কি, যদি একটু বলতেন। ক্লিনিক্যাল রিসার্চ হচ্ছে যখন আমাদের সাবজেক্ট অফ রিসার্চ ইজ পেশেন্ট, এটা হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ। যে কোনো রিসার্চে যখন আমাদের সাবজেক্ট বা রিসার্চের বিষয়টা স্ট্রিক্টলি একজন পেশেন্ট, ওটাই ক্লিনিক্যাল রিসার্চ। ক্লিনিক্যাল রিসার্চের ভিতরে পরে আপনি যখন পেশেন্ট থেকে সরাসরি কোনো স্যাম্পল নিয়ে কাজ করছেন, এটাও একটা ক্লিনিক্যাল রিসার্চ। আপনি যখন পেশেন্টের উপরে কোনো ড্রাগ ট্রায়াল করছেন, এটাও একটা ক্লিনিক্যাল রিসার্চ। এতক্ষণ আমি এটা বললাম। ল্যাবরেটরি রিসার্চও কিন্তু আমি বলেছি যে ল্যাবরেটরি রিসার্চ জি স্যার। হচ্ছে বা সেল বেসড বা টিস্যু বেসড রিসার্চ। সেক্ষেত্রে আপনি কোনো লিঙ্ক থাকে না, আপনি কখনো জানবেন না যে এটা আসলে কোন পেশেন্টের কি, আপনি বুঝতে পারবেন না। ইউ ক্যানট লিঙ্ক ইউর ফাইন্ডিং উইথ পেশেন্ট। যেমন আপনি যদি হিস্টোপ্যাথোলজি টিস্যু নিয়ে কাজ করেন, এটার ক্লিনিক্যাল রিসার্চের ভিতর পড়ে না, এটা হিস্টোপ্যাথোলজিক্যাল রিসার্চের ভিতর পড়ে। তার মানে আপনার ফাইন্ডিং সরাসরি কোনো পেশেন্টকে আইডেন্টিফাই করতে পারে না বা ওই পেশেন্টের ক্যারেক্টারটা বুঝতে পারে না, ওভারঅল একটা ধারণা দিতে পারে। আবার ল্যাবরেটরিতে আমরা বেসিক কোনো একটা ড্রাগের টক্সিসিটি যখন দেখতে চাই, নতুন একটা ড্রাগ তৈরি করলেন, এই ড্রাগটা কি আমাদের মানুষের ভিতরে দিলে টক্সিক হবে কিনা, সেই পর্যন্ত যাওয়ার আগে অনেকগুলা স্টেপ পার করতে হয়। অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নতুন নতুন মলিকিউল তৈরি করে, এই মলিকিউল গুলো তখন তারা টেস্ট করে। টেস্ট করার জন্য প্রথমে আমরা এটা ইউজ করি কোষের উপরে, মানব দেহ থেকে যে কোষ নেওয়া হয়, সেই কোষগুলো ল্যাবরেটরিতে গ্রো করে তার উপরে ওষুধগুলো পরীক্ষা করে দেখা হয় যে ওষুধগুলো আসলে ওই কোষের উপরে এক্সপেক্টেড ইফেক্ট দিচ্ছে কিনা, অথবা ওই কোষের কোনো ক্ষতি করছে কিনা। যদি এগুলোর থেকে আমরা ভালো রেজাল্ট পাই, তখন মুভ করা হয় এনিম্যাল মডেলে। মাউসের উপর হতে পারে, গিনিপিগের উপর হতে পারে, তারপরে প্রাইমেটের উপর হতে পারে। তখন ওই ওষুধগুলো ওই প্রাইমেট অথবা মাউসের উপরে পরীক্ষা করে দেখা হয় যে আসলে লিভিং অর্গানিজমে তেমন কোনো ক্ষতিকর প্রভাব ফেলছে কিনা, অথবা লিভিং অর্গানিজমে যে মোড অফ অ্যাকশনটা আমরা চাচ্ছি সেই অ্যাকশনটা পাচ্ছে কিনা। এগুলো সবই প্রি ক্লিনিক্যাল স্টাডি বলি আমরা। যখন এই প্রি ক্লিনিক্যাল স্টাডিতে আমরা দেখলাম যে এই এনিম্যালের উপরও আমরা এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছি এবং অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে না, তখন যে জায়গায় মুভ করা হয় সেটা হইতেছে হিউম্যান ট্রায়াল। তখনই আমরা ক্লিনিক্যাল রিসার্চে মুভ করি। সো এই যে একটা ওষুধের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একজন ডাক্তার যখন রিসার্চ শুরু করে, সে কোষ থেকে শুরু করে, কোষের উপরের থেকে শুরু করে, সেল লাইনের উপর শুরু করে ল্যাবরেটরিতে, তারপর এনিম্যালের উপরে যায়। এই যে শুরু থেকে মানুষের উপরে ট্রায়াল এই করতে অনেক সময় 5-6 বছর 10 বছর লেগে যায়। তো একজন ডাক্তার সে যদি আসলে একটা ভালো মলিকিউল আবিষ্কার করে, সে তার ক্যারিয়ারের একটা পার্টি, একটা নতুন মেডিসিন ডেভেলপমেন্টে কিন্তু সে ইনভলভ করে, তার কন্ট্রিবিউশন রাখতে পারে। সো ভ্যারাইটিস ধরনের গবেষণা আছে, আমি শুধুমাত্র কোষের কথা বললাম। অনেক ডাক্তাররা মডেল হিসেবে জেব্রা ফিশ নেয়, ছোট ছোট মাছ। অনেক ডাক্তাররা তাদের বেসিক রিসার্চের জন্য ফ্রুট ফ্লাই নেয়, ওয়ার্ম নেয়। তার পিছনে কারণ হচ্ছে যে একটা ফ্রুট ফ্লাইতে অল্প কয়েকটা জিন থাকে। সো কোনো মানে একটা একটা ফ্রুট ফ্লাইতে গবেষণা করে আমরা জিনের ফাংশন খুব সহজে বুঝতে পারি, কারণ তাদের জীবনে তাদের যে ফ্রুট ফ্লাই যে অর্গানিজম, তাদের জিন সংখ্যা খুব কম। কিন্তু আমরা যদি এটা মাউসের উপর করতে চাই, মাউসের উপরে অনেক ধরনের বেসিক রিসার্চ করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে তারা লিভিং অর্গানিজম হবে ফ্রুট ফ্লাই নেয়। অনেক ডাক্তাররা ফ্রুট ফ্লাইয়ের উপর, ছোট্ট মাছির উপর কাজ করছে। ম্যালেরিয়ার গবেষণাগুলো কিভাবে হচ্ছে, আপনি যদি ম্যালেরিয়ার গবেষণাগুলোতে যান, আপনি দেখবেন যে হাজার হাজার মশা, তারা হাজার হাজার মশা নিয়ে কাজ করছে। সো বিভিন্ন রকমের ভাবে কিন্তু মানুষ আসলে কাজ করে। যখন মাইক্রোবায়োলজিক্যাল রিসার্চ করে, তখন সে ব্যাকটেরিয়া এবং ভাইরাস নিয়ে কাজ করে। এক একটা ল্যাবরেটরির ধরন এক এক রকম। সো ডিপেন্ড করে যে আপনার, কিন্তু একজন ডাক্তারের জন্য আমার সবগুলো পথই খোলা। সে সে ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতে পারে অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট, সে ভাইরাস নিয়ে কাজ করতে পারে অ্যাজ এ ভাইরোলজিস্ট, সে ইমিউনোলজি নিয়ে কাজ করতে পারে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং নন ইনফেকশাস যত ধরনের ইমিউনোলজি আছে, সে একজন ইমিউনোলজিস্ট হিসেবে কাজ করতে পারে। অনেক বড় বড় ডাক্তাররা আবার ইমিউনোলজিস্ট, তারা দুইটাই।
অনেক বড় বড় ডাক্তাররা তারা আবার জেনেটিসিস্ট, তার মানে তারা জিন নিয়ে কাজ করে, আবার সে একজন মেডিকেল ডাক্তার। সো এটা এই দেশে খুব কমন, আমরা যেখানে আছি এখানে খুব কমন। ভাবে রিসার্চ করা যেতে পারে, আপনি যেটা চয়েস করবেন ডিপেন্ড করে আপনি আপনার সুযোগ কোথায় আসছে, আপনার প্রাইমারি ইন্টারেস্টটা কি, এগুলা। জি স্যার, ধন্যবাদ। স্যার, তাহলে যদি কোনো ফিজিশিয়ান ডাটা অ্যানালাইসিস করে শুধুমাত্র সেগুলো প্রেজেন্ট করে কি ক্লিনিক্যাল রিসার্চার হিসেবে কাজ করতে পারবে, মানে সেটার হচ্ছে পার্ট হিসেবে সে কাজ করতে পারে কিনা, যে শুধুমাত্র অবশ্যই ডাটা? ডাক্তাররা তো এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাট দা এন্ড আমাদের তো ক্লিনিক্যাল ডেটাই লাগবে। অ্যাট দা এন্ড ডাক্তারদের অপরচুনিটি বেশি তাদেরকে ক্লিনিক্যাল রিসার্চ করা, কিন্তু ক্লিনিক্যাল রিসার্চ করলে তাকে অবশ্যই স্কিল এবং নলেজটা ডেভেলপ করতে হবে। তার জন্য ইউকেতে যেটা করা হয় যে আপনাকে অবশ্যই একটা এমডি অথবা পিএইচডি করতে হবে। সেক্ষেত্রে আপনার ক্লিনিক্যাল রিসার্চ শুরু করতে গেলে যে মেথোডোলজি এবং যা ট্রেনিং প্রয়োজন সেটা এমডির মাধ্যমে পাওয়া যায়। এমডি ইউকেতে 2 বছরের কোর্স, আর পিএইচডি 3 বছরের কোর্স। এমডি শুধুমাত্র ওপেন ডাক্তারদের জন্য। ইউকের এমডি আর বাংলাদেশের এমডি কিন্তু এক না। বাংলাদেশের এমডিটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রেনিং, হ্যাঁ, তারা ডিসার্টেশন করে বাট ক্লিনিক্যাল ট্রেনিং। আর ইউকেতে হচ্ছে এমডি মানে হচ্ছে যে এটা ক্লিনিক্যাল কোনো ট্রেনিং না, এটা তাদের রিসার্চ ট্রেনিং, রিসার্চ ফেলোশিপ ও রিসার্চ ট্রেনিং এটা করে। সো এটা যখন একজন ডাক্তার করে সে এখনকার দিনে এটা লাগবেই, সে কিন্তু ক্লিনিক্যাল রিসার্চ করতে পারে। সেক্ষেত্রে সে ক্লিনিক্যাল প্রবলেমগুলো আইডেন্টিফাই করে করতে পারে। কিন্তু এই ক্লিনিক্যাল রিসার্চ আবার ল্যাবরেটরি বেসড। 2 ধরনের ক্লিনিক্যাল রিসার্চ বলতে আমরা ল্যাবরেটরি বেস বুঝি, আর একটা হচ্ছে প্রাইমারি রিসার্চ বা পাবলিক হেলথ, সেটা কোয়াইট ডিফারেন্ট। ডাক্তাররা যেটা বেশি করে, যাদের এমডি করা আছে, তারা ইউজুয়ালি যেটা করে সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল রিসার্চ, বাট একটা বড় পার্ট তাদের ইনভেস্টিগেশন যায় ল্যাবরেটরিতে। আর পাবলিক হেলথ সেক্ষেত্রে ফিল্ড বেসড রিসার্চ। পাবলিক হেলথ অলওয়েজ ফিল্ড বেসড, আপনাকে ফিল্ডে যেতে হবে। সোশ্যাল সায়েন্টিস্টরা ইনভলভ, অ্যানথ্রোপোলজিস্টরা ইনভলভ পাবলিক হেলথে। ডাক্তাররাও কেউ কেউ আবার পাবলিক হেলথে ট্রেনিং করে, এমপিএইচ করে বা পিএইচডি করে তারা কিন্তু এখন পাবলিক হেলথ রিসার্চ করছে। বা দুটো কমপ্লিটলি 2 ধরনের, ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ রিসার্চ এক না। ক্লিনিক্যাল রিসার্চ অলওয়েজ you have to find out a clinical symptom or a disease outcome, and you need to look into the mechanism. That is clinical research. আর ক্লিনিক্যাল ট্রায়ালটা একটু ডিফারেন্ট, সবগুলো ক্লিনিক্যাল রিসার্চ। পাবলিক হেলথ আবার একটু কোয়াইট ডিফারেন্ট। এক্ষেত্রে আপনি কজ আইডেন্টিফিকেশন খুব একটা, যে কজ আইডেন্টিফিকেশন করে, বাট ইট ডিপেন্ডস, ডেটা ডিপেন্ড। যেমন আপনার আমি একটা বলি যে আপনি দেখছেন যে বাংলাদেশে রিসেন্টলি মহিলাদের ভিতরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, এবং অথবা আপনি দেখা দিচ্ছে যে ক্লিনিক্যাল সিমটমে তারা দেখাচ্ছে যে তাদের আর্থ্রাইটিস সমস্যা খুব বেশি। এখন কেন তাদের আর্থ্রাইটিস হচ্ছে এটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনি কয়েকটা জিনিস এক্সক্লুড করলেন, যে জেনেটিক নাকি এটা, নাকি কোনো ইনফেকশন থেকে হচ্ছে, নাকি আসলে মাইক্রো মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হচ্ছে। আপনি একটা থেকে একটা হাইপোথিসিস পোস্টুলেট করলেন যে মোস্ট প্রবাবলি এই যে আর্থ্রাইটিস বর্তমানে যেটা হচ্ছে বা মহিলাদের হচ্ছে, যেটা আগে হতো না, আমরা বেশি দেখছি, ডাক্তাররা ক্লেম করছে যে আসছে, তখন এটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখা হবে। সেক্ষেত্রে তারা হাইপোথিসিস ডেভেলপ করলো যে আচ্ছা, আমাদের কাছে মনে হচ্ছে বর্তমানকার যে লাইফস্টাইল চেঞ্জ, তার কারণে মহিলাদের ভেতরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, এবং সেই কারণেই সম্ভবত তার আর্থ্রাইটিস হচ্ছে। এক্ষেত্রে এই পাবলিক হেলথ কোশ্চেনটা আপনি একটা ফর্মুলেশনের মাধ্যমে আগাবেন, যে আমি এখন ইনভেস্টিগেশন করব যে তাদের ড্রেস আপের চেঞ্জ আসছে কিনা। 20 বছর আগে আমাদের দেশের এই এজ গ্রুপের মহিলারা কোন ধরনের ড্রেস আপ করতে, এখন কেমন করে, ড্রেস আপের সাথে কি আসলেই সম্পর্কযুক্ত? তখন আপনি তুলনা করতে হবে একই এজ গ্রুপের ড্রেস আপ ডিফারেন্ট কারা কারা হচ্ছে। তারপরে তাদের ব্লাড স্যাম্পল নিয়ে নিয়ে আপনি দেখবেন যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কোথায় হচ্ছে। তারপরে দেখবেন তো এর সাথে আবার অন্য হেলথ প্রবলেম গুলা রিলেটেড কিনা। এই যে সবকিছু নিয়ে একটা পাবলিক হেলথ রিসার্চ হয়, এর ভিতরে দেখেন ছোট্ট একটা কম্পোনেন্ট
কিন্তু আপনি ল্যাবরেটরিতে করছেন। তার মানে ব্লাড নিচ্ছেন, চেক করছেন ল্যাবরেটরিতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা। এটা হতে পারে আপনি একজন রিসার্চের মাধ্যমে যেতে পারেন, এটা হতে পারে জাস্ট ল্যাবরেটরি ফলাফল। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আপনি নতুন কোনো অ্যাসে ডেভেলপ করছেন না, নতুন কিচ্ছু করছেন না, এগুলো পাবলিক হেলথ রিসার্চ। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি এখন খুঁজে বের করবেন যে জেনেটিক কোনো প্রিডিসপোজিশন আছে কিনা এবং আপনি তার টিস্যুতে জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করবেন, সেক্ষেত্রে এটা আর পাবলিক হেলথ থাকে না, সেক্ষেত্রে এটা বায়োমেডিক্যাল সায়েন্সের একটা পার্ট হয়ে যায়, বাট এটা ক্লিনিক্যাল রিসার্চ। তার মানে একটা বড় একটা অংশ এই রিসার্চে চলে যাবে আপনার ট্রান্সক্রিপ্টোমিক স্টাডি, তারপরে আপনার যেটাকে বলা হয় জিওয়াস অ্যানালাইসিস, জেনোময়েড যে যে জিনের যে সিকোয়েন্সিং চেঞ্জটা আসে সেগুলা, তারপরে এখানে স্নিপ ভ্যারিয়েশন দেখে যে সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম আছে কিনা, এরকম হাজার হাজার স্যাম্পল নিয়ে গবেষণা করে। সেক্ষেত্রে আবার বায়োস্ট্যাটিস্টিশিয়ানের সাথে জড়িত হয়, বায়োমেডিক্যাল সায়েন্টিস্টের সাথে জড়িত হয়। এটা একটা ব্যাপক ব্যাপার, কিন্তু আলাদাভাবে করা খুব কঠিন যে আসলে কোনটুক পাবলিক হেলথের একটা পার্ট কিন্তু আবার বায়োমেডিক্যাল সায়েন্স হতে পারে। অ্যাজ এ হোল এগুলোর ওয়াইডার যে আউটকাম সেটা আসলে ডিপেন্ড করে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের মাধ্যমে। বাট আমরা সবাই ছোট ছোট একটা পার্ট হিসেবে কাজ করি। যখন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ চলে, আমি এখন যেটা করছি মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ চলছে, মানে পাবলিক হেলথ, সোশ্যাল সায়েন্স এন্ড বায়োমেডিক্যাল সায়েন্স একসাথে কাজ করছে। আমি আমার বায়োমেডিক্যাল সায়েন্সের পার্টটুক করি। আমাদের গ্রুপে আরো রয়েছে পাবলিক হেলথ স্পেশালিস্ট, আমাদের গ্রুপে রয়েছে সোশ্যাল সায়েন্স এন্ড অ্যানথ্রোপোলজিস্ট, আমাদের গ্রুপে রয়েছে ক্লিনিশিয়ান। তো সব মিলে আমাদের রিসার্চটা হচ্ছে। তো এরকম মানে হয়, ইটস খুব খুব একটা ব্যাপক ব্যাপার। কিন্তু ছোট করে যেটা বলা যায় যে সেল বেসড বেসিক রিসার্চ এগুলো সাধারণত সেল, টিস্যু, অ্যানিমাল বেসড। ক্লিনিক্যাল রিসার্চ অলওয়েজ কানেক্টেড, ডাইরেক্টলি লিঙ্কড উইথ পেশেন্ট, and public health research as a whole is a bigger area. এটা ডেমোগ্রাফিক ডেটা বেসড রিসার্চ। আপনি যখন ডেটা কালেক্ট করবেন এবং আপনার হাইপোথিসিসের সাথে অ্যাড করবেন, তারা দুটো অ্যান্সার দিবে, ইয়েস অর নো, আপনার হাইপোথিসিসটা কারেক্ট কিনা। তারপরে পরবর্তীতে যদি ফার্দার ইভ্যালুয়েশনে যান, সেক্ষেত্রে অনেক সময় ছোট্ট একটা কম্পোনেন্ট নিয়ে অনলি বায়োমেডিক্যাল রিসার্চ করা হয় based on the pre-existing public health research outcome. So it's a ব্যাপক ব্যাপার, it's a big topic actually. জি স্যার, ধন্যবাদ। স্যার এই মুহূর্তে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন নিব। স্যার আমাদের হচ্ছে একজন দর্শক কোয়েশ্চেন করেছেন, ইজ দ্য ইউকে ইজ গুড অপশন টু পার্সু ক্যারিয়ার ইন লাইফ সায়েন্সেস? জাহিদ নামে একজন ভাইয়া এই কোয়েশ্চেনটি করেছেন। লাইফ সায়েন্স ক্যারিয়ার বলতে এখানে তো তেমন কোনো ক্যারিয়ার নাই, তবে লাইফ সায়েন্সের ভেতরে যেগুলো পড়ে বায়োমেডিক্যাল সায়েন্স তার ভেতরে একটা পার্ট। তো ইউকে তে যদি কোনো ডাক্তার ক্যারিয়ার করতে চায় বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট হিসেবে, করে অনেক অনেক, আমিও আসছি, অনেক মানুষ আসছে, অনেক ডাক্তার আসছে যে এখানে রিসার্চার হিসেবে ক্যারিয়ার শুরু করেছে। শুধু যে ওভারসিজ তা না, এই দেশেরও অনেকে অ্যাকচুয়ালি পরবর্তীতে মেডিকেল ডক্টর কিন্তু রিসার্চটা সে হয়তো বেশি লাইক করে। এটা আসলে পার্সোনাল চয়েসের উপর অনেকটা ডিপেন্ডেন্ট, আপনি আসলে কি করতে চান। সবচেয়ে ভালো যে আপনি আপনার মাইন্ডটা সেট করেন যে আপনি কি আসলে একজন রিসার্চার হিসেবে কাজ করতে চান ইউকেতে, তাহলে ইউকেতে রিসার্চারদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। রিসার্চ ইউকেতে বেশ ভালো, আপনারা জানেন যে বেশ পৃথিবীর কয়েকটা দেশে গবেষণা কনসিস্টেন্টলি করছে ওভারসিজরা, ইউকে কিন্তু তার ভিতরে একটা। সো ইউকে একজন ডাক্তারের জন্য অ্যাজ এ গবেষক বা বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট রিসার্চার ভালো। ইউকে পাবলিক হেলথ, ওভারসিজ পাবলিক হেলথ স্পেশালিস্টদের জন্য খুব একটা লাভজনক না, লাভজনক না, আমি বলবো যে সুইটেবল না। তার কারণ হচ্ছে যেহেতু আমরা ওভারসিজ, আমরা বাইরের থেকে আসি, আমাদেরকে খুব একটা পলিসি মেকিং এ রাখতে চায় না ইউকে। সো এটা একটা কারণ। আর একটা কারণ হতে পারে যে ইউকে তে অলরেডি খুব এক্সপার্ট পাবলিক হেলথ স্পেশালিস্টরা রয়েছে এবং তারা এই জায়গাগুলো দখল করে নিচ্ছে, এবং মিড লেভেলে গবেষণার সম্ভাবনা খুব কম। 3 নাম্বার হচ্ছে পাবলিক হেলথ রিসার্চ বেশিরভাগই হয়
ওভারসিজ এলাকাগুলোতে, নাইজেরিয়া, আফ্রিকান কান্ট্রি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এসব জায়গায় সকল পাবলিক হেলথ রিসার্চ। মানে ইউকে যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট তারা সবাই জায়গায় তাদের রিসার্চটা মেনলি করে ওভারসিজ। সো আপনি ওভারসিজ থেকে এসে এদেশে এসে আপনি পাবলিক হেলথে ক্যারিয়ার করা কঠিন হয়ে যাবে। সো আমি যেটা প্রথমেই বলবো, যদি কারো ইউকেতে আসতে চিন্তা ভাবনা মাথার ভিতরে থাকে এবং চিন্তা করে যে সে রিসার্চার হিসেবে প্রফেশন বিল্ড আপ করবে, আমি যেটুক আমার আমি আমি সম্ভবত আমি ভুল না, তবে আমি যেটুক বলছি যে পাবলিক হেলথে বাংলাদেশে পয়সা খরচ করে পড়ার কোনো প্রয়োজন নাই, এটা আপনাকে খুব একটা হেল্প করবে না এটা। আর 2 নম্বর হচ্ছে ইউকেতে এসে আপনি পাবলিক হেলথ না পড়াই বেটার, কারণ পাবলিক হেলথ পড়ার পরে এমপিএইচ করার পরে পিএইচডির অপশন খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে কি আপনাকে যেতে হবে আফ্রিকান কান্ট্রিগুলোতে, অনেকেই যাইতে চায় না বাংলাদেশে, যে আসলাম ইউকেতে এখন আমাকে যেতে হবে সেই নাইরোবিতে অথবা সোমালিয়াতে অথবা আবার পাকিস্তানে ব্যাক করো, ওইখানে গবেষণা তো হয় না। সো আর পাবলিক হেলথে অনেক ম্যাচিউর স্টুডেন্টরা চলে আসে, তার মানে তারা গবেষণা করছে পাবলিক হেলথে, তারা মাঝখানে আবার চলে আসে। সো তাদের এক্সপিরিয়েন্স থাকে অনেক বেশি পাবলিক হেলথে। আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশিদের ভিতরে আমি দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে পাবলিক হেলথ, একটা হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্স মাস্টার। এই দুটো নিয়ে তারা কনফিউশনে ভোগে যে বাংলাদেশে আমি এমপিএইচ করছি, এখন আমি কি করব। প্রথমত ইউকেতে আপনার কোনো স্কোপ নাই, আপনি বাংলাদেশের এমপিএইচ দিয়ে ইউকেতে কিছু করতে পারেন। আবার আপনি বললেন যে বাংলাদেশে যেহেতু এমপিএইচ করছি পাবলিক হেলথে, আপনি ইউকেতে এসে আরেকটি এমপিএইচ করলেন, এতেও আপনাকে খুব একটা হেল্প করবে না, সত্যি কথা। কিন্তু কারণ যেহেতু ইউকেতে পাবলিক হেলথে প্রফেশন ক্যারিয়ার ডেভেলপমেন্টের স্কোপ রিলেটিভলি অনেক কম ওভারসিজের জন্য। সো ওভারসিজের উচিত, বাংলাদেশের ডাক্তারদের উচিত এই দিকটা সিরিয়াসলি কনসিডারেশনে নেওয়া, যে সে পাবলিক হেলথে কতদূর কি করতে পারবে। বেশিরভাগই তাকে দেশে ব্যাক করতে হয়, কারণ পাবলিক হেলথ অল ব্যাপারটাই হইতেছে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি নিয়ে। সো ইউকেতে যদি গবেষণা করছে তারা গবেষণা করতে পারবে না ইফ দে ডোন্ট হ্যাভ এনি লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি কানেকশন অর পার্টনারশিপ। সো এটা করা যাবে না। আমি এখন যে গবেষণা করছি, আমাদের এই গ্রুপের যে স্টাডি চলছে, এটা আমরা 4টা দেশ নিয়ে করছি। একটা হচ্ছে আইসিডিডিআরবি বাংলাদেশে, 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া, আমাদের নতুন সংস্করণ নতুন ঢুকেছে, সাউথ আফ্রিকা যেহেতু সে মিডল ইনকাম কান্ট্রির ভিতরে পড়েছে, আর আমাদের সাথে রয়েছে নাইজেরিয়া। সো এই সমস্ত দেশকে মিলিয়ে আমরা কিন্তু কাজ করছি। আমাদের এখানকার ফান্ডিং হলেও আমাদেরকে সবগুলো দেশই নিতে হয়েছে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি। সো পাবলিক হেলথের প্রসপেক্ট এখানে কম। আমাদের সাথে অনেক পাবলিক হেলথ এক্সপার্টিসরা কাজ করছে, কিন্তু তারা সব ম্যাচিউর, তারা অলরেডি ট্রেন্ড, এই কারণেই তারা কাজ করতে পারছে। 2 নম্বর হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্স, যদি আপনি এখানে আসতে চান সেক্ষেত্রে আপনাকে যতদূর আমি জানি অবশ্যই মাস্টার্স করতে হবে। মাস্টার্স করার পর নেক্সট স্টেপই হচ্ছে পিএইচডি। এখন মাস্টার্স করার পরে দেশে চাকরি নাই, আমি আবারও বলছি যে মাস্টার্স করার পর চাকরি পাওয়া দুরূহ ব্যাপার। সো বুঝতেই পারছেন যে মাস্টার্স করার পর ডাক্তারদেরকে অবশ্যই পিএইচডি দিকে এগোতে হবে, অথবা তাদেরকে আবার এনএইচএস এ ব্যাক করতে হবে ল্যাব দিয়ে। সো এভাবে করতে পারেন। প্রথম দিকে কিছুটা জটিলতা রয়ে গেছে, তবে আপনি যেহেতু কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি, সেহেতু আপনাকে অবশ্যই ক্যারিয়ার রয়েছে, আপনাকে ডিটারমাইন্ড হতে হবে, মাস্টার্সে ভালো রেজাল্ট করতে হবে, পিএইচডি স্কলারশিপ পেতে হবে, তারপরেই আপনার ক্যারিয়ারটা আগাবে। রিসার্চ ক্যারিয়ার ইজ কোয়াইট কমপ্লিকেটেড রাদার দ্যান এনএইচএস জব। জি স্যার, ধন্যবাদ। স্যার, আরেকজন হচ্ছে আয়েশা তানজুম আপু নামে একজন আমাদের কাছে জানতে চেয়েছেন, হোয়াট ইজ দ্য প্রসিডিউর টু অ্যাপ্লাই ফর মাস্টার্স ইন ইউকে ইন বায়োমেডিক্যাল সায়েন্স জাস্ট আফটার এমবিবিএস, এনি স্টুডেন্ট রিকোয়ারমেন্ট অর এক্সপিরিয়েন্স নিডেড টু অ্যাপ্লাই? হ্যাঁ, আসলে থ্যাংক ইউ এই কোশ্চেনটা, যে এটা খুব সহজ একটা কোশ্চেন, কারণ তার অ্যান্সার সব ইউনিভার্সিটিতে রয়েছে। আহ, প্রথমে তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে কি নিয়ে পড়তে চান। মাস্টার্স তো অনেক কিছু আছে, বায়োটেকনোলজি রয়েছে, বায়োমেডিক্যাল সায়েন্স রয়েছে। সো আপনি কিসে মাস্টার্স করতে চান? যদি ফর এক্সাম্পল ধরে নিলাম যে আপনি জেনেটিক্স বা ইমিউনোলজিতে অথবা স্যার স্টেম উনি সেল। স্যার উনি বায়োমেডিক্যাল সায়েন্স বলেছেন। হ্যাঁ, বায়োমেডিক্যাল সায়েন্স ইনক্লুডস মেনি থিং। তো আপনাকে চয়েস করতে হবে যে আপনি প্রতিটা ইউনিভার্সিটি আপনি দেখবেন যে তাদের বায়োমেডিক্যাল সায়েন্সের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, যে আপনি আসলে কোনটা করতে চান।
সো আপনি চয়েস মতো আপনি একটা সাবজেক্ট প্রথমে চুজ করুন। প্রথমে চুজ করতে হবে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতে চান। ইউকে তে কিন্তু দুই ধরনের ইউনিভার্সিটি, একটা হচ্ছে রাসেল গ্রুপস ইউনিভার্সিটি আর একটা হচ্ছে নন রাসেল গ্রুপস ইউনিভার্সিটি। তো ইউকেতে 25টা আছে রাসেল গ্রুপস ইউনিভার্সিটি। রাসেল গ্রুপস ইউনিভার্সিটিটা হচ্ছে টপ কোয়ালিটি ইউনিভার্সিটি। ওখানকার গ্র্যাজুয়েটরা খুব সহজে জব পায় এবং তারা কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে। এই প্রতিটা ইউনিভার্সিটি, যেমন শেফিল্ড ইউনিভার্সিটি কিন্তু আমি এখন যেখানে কাজ করছি এটা রাসেল গ্রুপ ইউনিভার্সিটি, এছাড়া আছে ম্যানচেস্টার, লিভারপুল, বার্মিংহাম, অক্সফোর্ড, কেমব্রিজ, ইম্পেরিয়াল, সব 25টা। এসব ইউনিভার্সিটিতে যদি আপনি তাদের ওয়েবসাইটে যান, প্রসপেক্টিভ স্টুডেন্ট অপশনে গিয়ে যদি আপনি ওখান থেকে প্রসপেক্টিভ স্টুডেন্টের সাবজেক্ট গুলো দেখেন, ওখান থেকে আপনি চুজ করবেন মাস্টার্স এবং চুজ করবেন সাবজেক্ট। ওখানে অনেক সাবজেক্টের টপিক আপনি চয়েস করতে পারেন কি কি করবেন। বেশিরভাগ মাস্টার্স সব জায়গায় মোটামুটি একই রকম। সেক্ষেত্রে আপনাকে সাবজেক্ট আপনার পছন্দের মতো চুজ করবেন, যেটা আপনার মেডিকেল সায়েন্সের সাথে সুন্দর ম্যাচ করে এবং যেটা আপনার ক্লিনিক্যাল টাচ থাকে। আপনার বেসিকের চেয়ে পড়া উচিত, যেমন আপনি ব্রেস্ট ক্যান্সার নিয়ে পড়তে পারেন, আপনি ইউটেরাইন ক্যান্সার নিয়ে পড়তে পারেন, আপনি পড়তে পারেন অটোইমিউন ডিজিজ, আপনি পড়তে পারেন যে রিজেনারেটিভ মেডিসিন। এইসব জিনিসগুলো রয়েছে সবই বায়োমেডিক্যাল সায়েন্সের আন্ডারে, এগুলো পড়বেন। তো ওটা যখন চয়েস করবেন আপনি দেখবেন যে এক এক ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট এক এক রকম। সহজ রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি এমবিবিএস হলে আপনি অলরেডি কোয়ালিফাইড, নাম্বার ওয়ান, এখানে রেজাল্ট কোনো ব্যাপার না। 2 নাম্বার হচ্ছে আপনাকে আইএলটিএস টা দিতে হবে। সো আইএলটিএস এর স্কোর ভ্যারি করে, এটা শুরু হয় 6.5 থেকে অনেক জায়গায় 7.5, এবং তাদের ক্ষেত্রে আবার কিছুটা স্পেসিফিক ব্যান্ড স্কোর থাকতে পারে। সো আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কোন জায়গায় অ্যাপ্লাই করছেন। সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে তখন পর্যন্ত আপনার কোনো টিচারের সাথে আসলে যোগাযোগ করার প্রয়োজন পড়ে না, এটা অ্যাডমিনিস্ট্রেশন থ্রুতেই হবে। প্রবলেম হয়ে যাবে, আপনি দেখবেন যে টিউশন ফি প্রচন্ড ভ্যারি করে। রাসেল গ্রুপ ইউনিভার্সিটি টিউশন ফি মাস্টার্সের জন্য প্রায় 25,000-26,000 পাউন্ড এখন। আমি বলি, আমি কিন্তু রাসেল গ্রুপ ইউনিভার্সিটিতে পড়ি নাই, মাস্টার্স আমি করেছি ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডনে। এটা কোনো রাসেল গ্রুপ ইউনিভার্সিটি ছিল না, তবে এটা যেহেতু লন্ডনের ভিতরে বেশ পপুলার একটা ইউনিভার্সিটি ছিল, তো পড়েছি এবং টিউশন ফি অনেক কম, হাফ। সো আমি যদি তখন শেফিল্ডে পড়তে আসতাম, আমার টিউশন ফি হয়তো 23,000 পাউন্ড, সেটা আমি হয়তো 11,000 পাউন্ডেই পড়তে পেরেছি ব্রুনেল ইউনিভার্সিটি। সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কতটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারেন, এবং আপনাকে বুঝতে হবে আপনি ব্রুনেল থেকেই পাস করেন, নন রাসেল গ্রুপ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন আর রাসেল গ্রুপ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন। মাস্টার্স করার পরে যদি রেজাল্ট ভালো না থাকে আপনার, আপনি আপনি যেখান থেকেই করেন আপনার কোনো চান্স কমে যাবে পিএইচডির জন্য। সো মেইন জিনিস হচ্ছে ডিস্টিংশনের জন্য ট্রাই করা, যে আপনি ডিস্টিংশন পাচ্ছেন কিনা, মানে 70% মার্ক পাচ্ছেন কিনা। যখন পাবেন পিএইচডির জন্য আপনার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু যদি আপনার রেজাল্ট, আপনি ভালো জায়গা থেকে পড়েছেন, রেজাল্ট ভালো না, তাহলে কিন্তু আপনার চান্স খুবই কম, মানে আপনি আপনাকে ডেমনস্ট্রেট করতে পারেননি। তার কারণ হচ্ছে একটা পিএইচডির জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা পড়ে, সো আপনাকে অবশ্যই আউটস্ট্যান্ডিং হতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রাইমারি স্টেপ বা প্রথম স্টেপ। আপনাকে চিন্তা করতে হবে আপনার ফাইন্যান্স সাপোর্ট আপনি কিভাবে করছেন। আরেকটা যেটা আমি এখানেই বলে রাখি, এটা রিলেভেন্ট, যে আপনার স্কলারশিপের ব্যাপারটা। সবারই একটা থাকে ইচ্ছা যে আমি স্কলারশিপ নিয়ে ইউকে তে পড়তে যাব মাস্টার্স। আমি যেটা বলি, ইন রিয়েলিটি ইট ইজ ভেরি ডিফিকাল্ট দিস ডেজ। ইউকে তে এত বেশি স্টুডেন্ট তাদের নিজেদের জন্য রয়েছে, সো ইউকে আর খুব একটা বেশি স্কলারশিপ দেয় না। কমনওয়েলথ কিছু স্কলারশিপ রয়েছে, এবং আমি বলবো আবারও, যারা কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইউকে তে আসবে তারা 1 বছর আগে থেকেই ট্রাই করে, তাদেরকে পরামর্শ দেওয়ার কিছু নেই। যারা কমনওয়েলথ স্কলারশিপ নেয় তাদের পরামর্শ লাগে না, তারা নিজেরাই করতে পারে, বিকজ দে আর দ্যাট টাইপস অফ স্টুডেন্ট, যে তারা এটার খোঁজ খবর নেয়, এটা নিয়ে পড়াশোনা করে, এবং এর সংখ্যা কিন্তু খুব কম। আমি যদি আপনাকে সোনার হরিণের কথা বলি তাহলে সবাই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আমাকে চিন্তা করতে হবে যে ওই যে 2-4টা যে কমনওয়েলথ স্কলারশিপ রয়েছে, ওটা তো আর সবাই পাবে না বাংলাদেশে, কিন্তু সবারই তো একটা ইচ্ছা থাকে জি পড়ার। স্যার। তারা কিভাবে যাবে? আমি তাদের জন্যই কথাগুলো বলছি।
যে তারা যাওয়ার জন্য যে উপায় সেটা হইতেছে, আমি সহজ করে বলি, আমি নিজে যেটা বিলিভ করি আমি শুধু সেটাই বলছি আমার এক্সপেরিয়েন্স থেকে, যে আপনি এমন একটা ইউনিভার্সিটি নেন যেখানে আপনার টিউশন ফি আপনি কভার করতে পারেন। আহ, যেমন আমি এক্সাম্পল দিই, শেফিল্ড ইউনিভার্সিটি এন্ড শেফিল্ড আর একটা ইউনিভার্সিটি আছে শেফিল্ড হারলাম ইউনিভার্সিটি, দুটোই বেশ ভালো ইউনিভার্সিটি। শেফিল্ড হারলামে টিউশন ফি অনেক কম, সেক্ষেত্রে শেফিল্ড ইউনিভার্সিটি টিউশন ফি আননেসেসারিলি খুবই বেশি, এবং যারা শেফিল্ড হারলাম থেকে পাশ করে ভালো রেজাল্ট করেছে তারা আবার শেফিল্ডে পিএইচডি করছে। সো আমি যেটা বলছি যে ইউনিভার্সিটির চয়েসের ক্ষেত্রে আপনার ফান্ডিং কত আছে এটা আপনি যদি মনে করেন যে আপনি 27,000 পাউন্ড দিয়ে পড়তে পারবেন, ইটস ফাইন, গো ফর দ্য বেস্ট ইউনিভার্সিটি। সেক্ষেত্রে আপনাকে ভালো ইউনিভার্সিটি চুজ করার জন্য দরকার। কিছু কিছু ইউনিভার্সিটি বার্সারি দেয়, সেক্ষেত্রে আপনি যদি আগে অ্যাপ্লাই করেন এবং আপনি যদি বলেন দেখেন আমার, আপনি যদি তাদেরকে বলেন যে আমি সাপোর্ট এত দিতে পারবো না, আমার অত পয়সা নাই, আমি এটা করব, ওরা দেখা গেল 3-4 হাজার পাউন্ড আপনাকে বার্সারি দিবে, সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে। তার মানে আর্লি বার্ড অ্যাপ্লিকেশন, আগে আগে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি একদম শেষ মুহূর্তে গেলে আর এই বার্সারিটা পাবেন না। সাধারণত 3-4 হাজার পাউন্ড বার্সারি পাওয়া যেতে পারে। আর যেগুলো নন রাসেল গ্রুপ ইউনিভার্সিটি, বেশিরভাগই নন রাসেল গ্রুপ ইউনিভার্সিটি, সেসব ইউনিভার্সিটি ভালো, সেসব ক্ষেত্রে বার্সারি হয়তো একটু কম, যেহেতু ওদের টিউশন ফি কম, বার্সারি অত বেশি দেয় না। আর স্কলারশিপের জন্য আপনাকে আগে থেকেই দেখতে হবে যে কমনওয়েলথ স্কলারশিপ পাওয়া যায় কিনা, আরো কিছু গভর্নমেন্ট স্কলারশিপ আছে পাওয়া যায় কিনা, বাংলাদেশ গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যায়, আগে থেকেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনার রেজাল্ট ভালো করতে হবে এবং কিছু প্রি রিকুইজিশন লাগে আপনার ওই ফান্ডিং বডি, মানে যেটাকে বলে স্কলারশিপের উপরে। বেশিরভাগ স্কলারশিপ কিছু বাইন্ডিংস দিয়ে দেয় যে আপনাকে আবার ব্যাক করতে হবে, সো আপনাকে সবকিছু চিন্তা করতে হবে যে আপনি আসলে কি করবেন। এটা ছিল আপনার অ্যান্সার যে কি কি দরকার। আপনাকে জি স্যার। অবশ্যই ওয়েবসাইটে দেখতে হবে যে স্পেসিফিকলি ওই সাবজেক্টের জন্য কি দরকার। স্যার হচ্ছে আরেকজন প্রশ্ন করেছেন যে হোয়াট অ্যাবাউট পিএইচডি ফান্ডিং রিগার্ডিং বায়োমেডিক্যাল সায়েন্স। যেটা বলছিলাম যে পিএইচডি ফান্ডিং ইউকে তে যেগুলো রয়েছে, দিনে দিনে এটা সংখ্যা অনেক কমে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতেই পারছেন এখনকার সময় যে করোনার যে মানে ব্যাপক বিধ্বংসী অবস্থা ইউকেতে, ফান্ডিং স্বাভাবিকভাবে আরো কিছুটা কমে যাবে। তবে প্রতিটা ইউনিভার্সিটিতে যখন পিএইচডি পজিশন ওপেন করা হয় তখন সেটা পোস্ট করা হয়। ইউকেতে একটা নিয়ম হচ্ছে যে এটা প্রতিটা পিএইচডি সার্কুলেশন দেওয়া হয়। সো আপনি এটা জানতে পারেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে না গিয়েও, findaphd.com, এখানে তারা এটা পোস্ট করে, এন্ড jobsac.com এখানেও তারা পোস্ট করে। সো findaphd.com এ মোটামুটি সকল পিএইচডি একটা সার্কুলেশন থাকে ইউকেতে। সো আপনি যদি মনে করেন যে আপনি ইউকেতে পিএইচডি করবেন, তো আপনাকে খুঁজতে হবে প্রায়, বেশিরভাগ সেশনটা শুরু হয় কত সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর অক্টোবর বেশিরভাগ শুরু হয়, আর কিছু হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে। সো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে পিএইচডি গুলো মূলত শুরু হয় সেপ্টেম্বরের দিকে, এবং এর সার্কুলেশন প্রায় 3-4 মাস আগেই সার্কুলেশন দেওয়া হয়। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে ওই সময়টাতে যে সার্কুলেশন কি আসছে পিএইচডি। তখন আপনি ওই পিএইচডি তে দেখবেন যে কোন পিএইচডি গুলো ওপেন ফর এভরিবডি। কিছু কিছু পিএইচডি আছে যে পিএইচডি গুলো শুধুমাত্র ইউকে স্টুডেন্টদের জন্য, সেক্ষেত্রে আপনি পড়তে গেলে আপনাকে অ্যাডিশনাল টাকা দিতে হবে। তার মানে যে ডিফারেন্সটা দিতে হবে একজন ইউকে এবং একজন ন্যাশনাল মাঝখানে যে ডিফারেন্স, যেটা খুব ব্যাপক, ওটা দিতে হবে। প্রায় কত, আপনি 27,000 পাউন্ড করে ধরেন, এটা আগে 3 দিয়ে গুণ দেন, এই পরিমাণ টিউশন ফি আপনাকে দিতে হবে পিএইচডি করার জন্য যদি সেলফ ফাইন্যান্সে করতে চান। সো ইট ইজ নট পসিবল। যেটা আপনাকে করতে হবে স্কলারশিপ খুঁজতে হবে। স্কলারশিপের ভিতরে আপনি দেখবেন যে পিএইচডি, নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড, খুব কমই পাবেন, কিন্তু কিছু পিএইচডি আপনি দেখবেন যে ওই পিএইচডি গুলা অবশ্যই বায়োমেডিক্যাল সায়েন্স পিএইচডি, বেশিরভাগ পিএইচডি আসলে বায়োমেডিক্যাল সায়েন্স পিএইচডি। সো ওই পিএইচডি গুলাতে আপনি দেখবেন ওখানে টপিক লেখা থাকে যে আসলে কি নিয়ে রিসার্চ হচ্ছে। চেষ্টা করবেন যে মেডিকেল সায়েন্স এসে, তা আমার পিএইচডি টপিকটা ছিল পালমোনারি ফাইব্রোসিস, স্টেম সেল থেরাপি। অনেকে থাকবে নিউরোলজিক্যাল প্রবলেম, কারো কার্ডিওভাস্কুলার প্রবলেম, এরকম। সো ওইসব সাবজেক্ট গুলো চয়েস করা ডাক্তারদের জন্য যুক্তিযুক্ত। তারপরে খেয়াল করবেন যে
ওইখানে রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্টের ভিতরে ওরা লিখে দেয় যে ওভারসিজ হলে চলবে না। সেক্ষেত্রে আপনি ওখানে আর চেষ্টা করে কোনো লাভ নেই। যেখানে দেখবেন যে এভরিওয়ান ক্যান অ্যাপ্লাই, তার মানে ওভারসিজ এবং ন্যাশনাল সবাই অ্যাপ্লাই করতে পারে, ওইসব জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন। ওইসব জায়গায় যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগেই এইখানেই আপনার সময় যে আপনি আপনার টিচারদের সাথে কথাবার্তা শুরু করেন। নন ফেস চান্স হচ্ছে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা, ওইসব স্কলারশিপ গুলো আবার সব ফান্ডেড। ওখানে লেখা থাকে যে ফান্ড কত এবং কি দেওয়া হচ্ছে, ওখানে লেখা থাকে যে ফুললি ফান্ডেড, সব পিএইচডি ফুললি ফান্ডেড। তো যেসব ফান্ডেড না সেখানে লেখাই থাকে। তো সেক্ষেত্রে মিডল ইস্টের স্টুডেন্টরা বেশি আসে, তাদের অনেক পয়সা, তারা নিজের ফান্ডিং এ আসে, তাদের গভর্নমেন্ট ফান্ডিং দেয়। আপনিও সেটা করতে পারেন, আপনার বাংলাদেশে যদি কোনো গভর্নমেন্ট ফান্ড করে ওটা নিয়ে আসতে পারেন। কিন্তু কিছু পিএইচডি আছে এটা ফান্ডেড, ওখানে লেখাই থাকে যে স্টাইপেন্ড দেওয়া হবে এবং এটা ফুল ফান্ডেড, 3 থেকে 3.5 বছর, 4 বছরের ফান্ডিং। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওখানে অ্যাড্রেস দেওয়া থাকে, টিচারের নাম দেওয়া থাকে, যে ইনভেস্টিগেটর, তার সাথে আপনি আপনার খুব ছোট ছোট ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। প্রথমেই সিবিটিভি দিয়ে একদম অস্থির করার কোনো কারণ নেই, আপনি সুন্দর করে নক করেন। এই সময় আপনাকে খুব খেয়াল রাখতে হবে যে আপনি ঠিক মতো কাজ করছেন। বেঠিক মতো কাজ করলে আপনার সম্ভাবনা খুবই কমে যাবে। সো আপনি নিজেকে পরিচয় দিন, ওনার সাথে যোগাযোগ করার আগে তাদের রিসার্চের ব্যাপারটা পড়ুন বেশ ডিপলি, কারা কি নিয়ে গবেষণা করছে, তার সাথে ম্যাচ করেন বর্তমান যে গবেষণার প্রপোজ তারা করেছে পেজের জন্য সেটা। এভাবে মিলিয়ে সুন্দর করে একদম বস্তুনিষ্ঠভাবে আপনি আপনার কথাটা বলুন যে আমি আপনাদের কাজ দেখছি, আমি আসলে এই টাইমটা এখন পিএইচডি খুঁজছি, আপনার এখানে এই কাজটা দেখেছি, এটা খুবই ইন্টারেস্টিং, আমি এই বিষয়ে কাজ করি, আপনার কোনো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে ইউ ক্যান শেয়ার উইদিন 2 লাইন। অলওয়েজ কিপ ইউর ইমেল স্মল এবং লেস এরর, বানান ভুল করা যাবে না, গ্রামার ভুল করা যাবে না, এগুলো করলে আপনি আউট, প্রথমে আপনি আউট হচ্ছেন। সো আপনি যদি সুন্দর করে তার সাথে কানেক্ট করা শুরু করেন আস্তে আস্তে, তাকে লিঙ্কডইন পেজে ফলো করুন, তাকে টুইটার পেজে ফলো করুন, তার সাথে এনগেজড হন, এটা শুরু করুন আগে থেকে যদি আপনি অ্যাকচুয়ালি পিএইচডি করতে চান তার সাথে। তো এমন করে যদি আপনি আগান এবং আপনি যদি রিয়েলি আপনার ইন্টারেস্টটা প্রকাশ করেন যে আমি করতে চাই তা না, কারণ আমি করছি, আমার এখানে এখানে ভাল লাগে, এগুলো এগুলো যদি আপনি বলেন, তাহলে দেখবেন যে আপনার, তারপরে আপনি বলেন যে দেখেন আমি আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আপনি কি মনে করেন যে আমি অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কিন্তু তারা বেশিরভাগই যখন আপনাকে চিনে ফেলে ওরা বলে অ্যাপ্লাই করো। তো আপনি কিন্তু যে 25টা অ্যাপ্লিকেশন পড়বে এই পোস্টটার জন্য, আপনি সবার আগে অলরেডি পরিচিত, সবার আগে আপনাকে সে ভালো মতো চিনে ফেলেছে, আপনার সাথে একটা ইনডাইরেক্ট কানেকশন তৈরি হয়েছে। সো আপনার চান্স বেড়ে যায় অনেক যদি আপনি এর ভেতরে কোনো রং কিছু না করেন, মানে আপনি যদি ইরিটেট না করেন তাকে। সো এটা পাবে। সো আপনাকে জানতে হবে কিভাবে প্রফেসরদের সাথে কথা বলতে হয়, কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করতে হয়। আমি অনেক জায়গায় দেখেছি ইটস এ ভেরি রং অ্যাপ্রোচ। ইভেন আমার কাছে অনেকে লেটার পাঠায় অসংখ্য ভুল, তার সিবি নট ফরম্যাটেড এট অল, ছবি একটা দিয়ে রেখেছে, সম্ভবত সব জায়গায় সেই এই সিবি দিচ্ছে। এগুলো করলে হবে না, আমি প্রথমে বলছি এগুলো করলে হবে না। আপনাকে খুবই টেকনিক্যাল ট্যাকফুল হতে হবে, কানেক্ট করতে হবে যে পার্সন এখানে কাজ করছে, যাকে যে আপনাকে নিয়ে কাজ করবে সে চাবে একজন কমফোর্টেবল মানুষকে নিয়ে কাজ করতে, একটা প্রবলেমেটিক নিয়ে কাজ করতে হবে না। সো আপনাকে এনগেজ হতে হবে, নট অনলি যে আপনি একজন গুড স্টুডেন্ট তা না, আপনি যে একজন পার্সন হিসেবে ভালো সেটাও আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি এবার নাও চান্স পান, তার সাথে কানেকশনটা রেখে দিন, নেক্সট ইয়ারে হয়তো সে আপনাকে নিবে। সো এই যে এই জিনিসগুলা প্রথম থেকেই শুরু করতে হবে, আপনার 5th ইয়ার ফাইনাল ইয়ারে থেকেই শুরু করতে হবে। আপনার কোনো কাজ থাকলে আপনি সেটা আস্তে আস্তে তাকে বলতে পারেন যে আমি এখানে কাজটা করছি, অথবা আপনার ইন্টারেস্ট আপনি প্লেস করতে পারেন। এভাবে পিএইচডি করতে হবে। পিএইচডি অনেক সময় ফান্ডেড থাকে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত, আপনার ফান্ড আপনি পাচ্ছেন, কোনো সমস্যা নাই। পিএইচডি অনেক সময় ফান্ডেড থাকে না, লেখাই থাকে ক্লিয়ার যে ইট ইজ নট ফান্ডেড, সেক্ষেত্রে আপনাকে ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে। সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে সেটা করবেন। সেটা হতে পারে স্কলারশিপ, হতে পারে সেটা হতে পারে আপনি নিজস্ব কোনো কোনো ফাইন্যান্স। এভাবেই আসলে আপনার পিএইচডি করতে করতে হবে আমি যতটুকু মনে করি। ধন্যবাদ স্যার। স্যার যেহেতু ফান্ডিং এর কথাটা চলে আসছে, তাহলে স্যার রিসার্চের ক্ষেত্রেও ফান্ডিংটা কি এতটাই জরুরি? মানে এই বিষয়ে যদি বলতেন, রিসার্চের ক্ষেত্রে আসলে ফান্ডিংটা কিভাবে কি করা যায়? ফান্ডিং ছাড়া রিসার্চ নাই, দেয়ার ইজ নো ফান্ডিং নো রিসার্চ। রিসার্চ ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ
option of medical science. বায়োমেডিক্যাল রিসার্চ বা ল্যাবরেটরি রিসার্চে আপনার ইট ইজ সো এক্সপেন্সিভ যে আপনি দেখবেন বাংলাদেশ গভর্নমেন্ট কোটি কোটি টাকা স্কলারশিপ দিচ্ছে একটা স্টুডেন্টকে করার জন্য। এইখানে একটা রিসার্চে আপনার খরচ থাকে প্রায় 50,000 পাউন্ড লাগে 3 বছরে। 50,000 ব্রিটিশ পাউন্ড লাগে শুধুমাত্র আপনার রিসার্চে যে ম্যাটেরিয়ালস কেনার জন্য 3 বছরে। প্লাস আপনার তো স্টাইপেন্ড থাকে, আপনাকে তো বেঁচে থাকতে হবে, আপনাকে তো প্রতি বছরে হয়তো অ্যাটলিস্ট 16,000 পাউন্ড করে দেবে থাকার জন্য। এরকম তার সাথে 3-16 কত হয় এটা হিসাব করেন। এই সবগুলো একটা পিএইচডি ফান্ড। সো এই পিএইচডি ফান্ডটা সাধারণত যারা পিআই বা প্রিন্সিপাল ইনভেস্টিগেশন তারা অ্যারেঞ্জ করে ফেলে অলরেডি। আপনি শুধু যাবেন, আপনি কাজ শুরু করবেন, আপনি মাসে মাসে ওরা যে স্টাইপেন্ডটা দিবে সেটা দিয়ে আপনার ফ্যামিলি নিয়ে আপনি চলবেন। আমি যখন এমআরসি ডরোথি হস্কিং পোস্ট গ্রাজুয়েট অ্যাওয়ার্ডটা পাই, সেটা আমাকে স্টাইপেন্ড দিত কত 1200-1300 পাউন্ড পার মান্থ ওই টাইমে 2008 থেকে 2012 পর্যন্ত। ওটা ভালোই ছিল, কারণ যেহেতু এগুলো ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স কাটে না, যেটা দেয় ওটা আপনার। আর অনেক অনেক এক্সাম্পশন থাকে, অনেক কিছু আপনি দিতে হয় না এই যারা স্টুডেন্টশিপে থাকে। সো ওটা দিয়ে কিন্তু আমি আমি আমার ওয়াইফ আমার বাচ্চা বেঁচেছি, কোনো সমস্যা নাই। এবং আমি জানি আমার এখানে অনেক পিএইচডি করতে আসছে বাংলাদেশ থেকে, তারাও সে একই রকম স্টাইপেন্ড পাচ্ছে এবং চলছে, ভালোভাবেই চলছে, কোনো সমস্যা নাই। কারণ যেহেতু তাদের ট্যাক্স এবং কাউন্সিল ট্যাক্স এগুলো কিছু দিতে হয় না, পুরো টাকাটাই থেকে যায়। সো যেটা বলছিলেন যে এটা খুবই ব্যয়বহুল, প্রথম কথা সেলফ ফাইন্যান্সিং এ পিএইচডি করা ডিফিকাল্ট। এখন আপনি অড জব করে কি পিএইচডি করতে পারবেন কি পারবেন না, অনেকে করে, ইট ইজ নট ইম্পসিবল। তার মানে আপনি এখানে আসলেন, সপ্তাহে 20 ঘন্টা করে কাজ করলেন, নিজে কিছু আর্নিং করলেন, কিছু নিজের ফান্ড এগুলো ম্যানেজ করে যে পিএইচডি করা যাবে না তা না, করা যাবে, করা যেতে পারে। তবে ল্যাবরেটরি কস্ট খুবই এক্সপেন্সিভ। অনেক সময় হয়তো কিছু কিছু পিএইচডি আছে যে তারা স্টাইপেন্ড দেবে না, কিন্তু ল্যাবরেটরি কস্টটা তারা দিবে। সেক্ষেত্রে আপনি টিকে থাকার জন্য, স্টাইপেন্ডটা হচ্ছে লিভিং কস্ট, এটা টিকে থাকার জন্য আপনি হয়তো তখন কিছুটা পার্ট টাইম জব করে করতে পারেন, এটা একটা উপায়। তবে আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু আমি দেখেছি, আমি নিজে করেছি এবং আমি জানি, আমি মনে করি যে ডাক্তারদের উচিত প্রথম থেকেই পিএইচডি দিকে চিন্তা করার সময় তারা অবশ্যই মাস্টার্সটা যেন করে নেয়, আদারওয়াইজ পিএইচডি স্কলারশিপ পাওয়া ভেরি ডিফিকাল্ট, আনলেস আদারওয়াইজ ইট ইজ আপনার স্কলারশিপ বাংলাদেশ গভর্নমেন্টের কোনো স্কলারশিপ, সেক্ষেত্রে ওরা কিছু বলে না। কিন্তু আপনাকে অবশ্যই মাস্টার্স করে পিএইচডির জন্য স্কলারশিপ খুঁজতে হবে। একটা হইতেছে পিএইচডি অ্যালং উইথ স্কলারশিপ, আর একটা স্কলারশিপ হচ্ছে কিছু এক্সটার্নাল ফান্ডিং স্কলারশিপ। আমি সবকিছু জানি না, তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে এক্সটার্নাল ফান্ডিং স্কলারশিপ গুলো আসলে কোথায় রয়েছে। সো ওইভাবে করা যেতে পারে। অবশ্যই ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, খুবই জি স্যার, এক্সপেন্সিভ। ধন্যবাদ স্যার। স্যার তাহলে হচ্ছে যদি একজন মানুষ রিসার্চার হিসেবে ক্যারিয়ার করতে চায় ইউকেতে, সেক্ষেত্রে তার জব অপরচুনিটি কি কি থাকে? যারা পিএইচডি কমপ্লিট করে তাদের জবে কোনো সমস্যা হয় না। তাদের পিএইচডি করার পরে তারা অ্যাকচুয়ালি পোস্ট ডক্টরাল রিসার্চ করে। সো সেক্ষেত্রে তারা ইউজুয়ালি 3 বছর করে স্টার্টিং, তারপরে আরো এক্সটেনশন করে, চলে বিভিন্নভাবে রিসার্চ করে। সো এভাবে কাজ করতে হয়। পরবর্তীতে একজন ডাক্তার, ডাক্তার শুধুমাত্র, আমার কথা হচ্ছে যে ডাক্তারদের ইউকেতে সবচেয়ে বড় একটা প্রসপেক্ট হচ্ছে একজন ডাক্তার যখন ক্লিনিক্যাল কাজও করে, এটা সবচেয়ে বেটার হয়। তখন ইউকেতে একটা ট্রেডিশন হচ্ছে যে আপনি ক্লিনিক্যাল ডাক্তার আবার প্লাস রিসার্চার, সেক্ষেত্রে আপনার সময়টা ভাগ করে করে দেয় এরা। হ্যাঁ, মানে যেহেতু আপনি একজন ক্লিনিক্যাল ডাক্তার, আপনি যদি পিএইচডিও করেন রিসার্চও করেন, সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটিতে একটা পজিশন দিয়ে ভাগ করে নেয় সময়, তারপর আপনি ইউনিভার্সিটিতেও কাজ করেন, আপনার মানে রিসার্চের জন্য আপনাকে একটা টাইম দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনি শুধু আপনার চিন্তা ভাবনা আপনি যা করবেন, একটা ফ্রি টাইম এনএইচএস দিয়ে দেয়। আর এনএইচএস এ যত ডিউটি থাকে ওটুকু তো আপনি করছেন, এটা হচ্ছে বেস্ট পদ্ধতি অ্যাজ এ ডাক্তার। কিন্তু আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস করবেন না, কিন্তু শুধু রিসার্চ করবেন, সেক্ষেত্রে আপনাকে একাডেমিক পাথে আগাতে হবে, একাডেমিয়াতে যেতে হবে। একাডেমিয়া মানে হচ্ছে রিসার্চ এই দেশে। তো সেক্ষেত্রে আপনাকে পিএইচডি করার পরে পোস্ট ডক করে, তারপরে ফেলোশিপ করে, তারপরে
আপনাকে লেকচারারশিপে যেতে হবে, এইভাবে আপনি একাডেমিক হিসেবে যেতে পারেন। আপনি মেডিকেলের স্কুলের ক্লাস তো নিতেই হবে তখন, প্লাস আপনি রিসার্চ কন্টিনিউ করবেন অ্যাজ এ প্রফেসর। কিন্তু আবার যারা ডাক্তার তারা দুটো কাজ করতে পারে, সেক্ষেত্রে সে মেডিকেল প্র্যাকটিসও করতে পারে অ্যাজ এ কনসালটেন্ট ইন ফিউচার, প্লাস সে আবার প্রফেসর হিসেবে একাডেমিতে কাজও করতে পারে, দুটো কাজ সে একসাথে করে। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি। সেক্ষেত্রে অনেকেই করতে পারে এনএইচএস এ প্ল্যাব কমপ্লিট করে এনএইচএস এ কাজ শুরু করে পরে রিসার্চ করতে পারে, অনেকে রিসার্চ শুরু করে কিছুদিন রিসার্চ করে আবার এনএইচএস এ ব্যাক করতে পারে। সো সামহাও এটাকে মিক্স এন্ড ম্যাচ করে তাদের ক্যারিয়ারটাকে ফ্লারিশ করে। ইট টেকস সাম টাইম। এবং আর্লি স্টেজে যারা ক্যারিয়ার করে ডাক্তার এবং রিসার্চ একসাথে, তাদের আর্লি টাইম গুলো খুব কঠিন যায়, কারণ যেহেতু রিসার্চের সময় তার ইনকাম কমে যায়, তখন ফ্যামিলি থাকলে সাপোর্ট দেওয়া কঠিন হয়ে যায়, জি স্যার। প্লাস মেডিকেল ট্রেনিংটা স্লো হয়ে আসে, যেটা তার 7 বছর লাগতো সেটা বেশি লাগে, কিন্তু এট দা এন্ড নেট গেইনটা বেশি হয় যখন কেউ ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে রিসার্চটাও করে। সো বিভিন্ন ভাবে এখানে ক্যারিয়ার করা যায়, রিসার্চার হিসেবে করা যায় আর রিসার্চ ফিজিশিয়ান হিসেবে করা যায়। জি স্যার। স্যার রিসার্চার হিসেবে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কোনো জব অপরচুনিটি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কাজ করতে গেলে যেটা বেশি লাগে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাজ মেনলি তো পাবলিক হেলথ, এবং তাদের মেন বেস বা কাজই হচ্ছে আপনার আন্ডার ডেভেলপড এরিয়াগুলোতে। সো আপনাকে এটা মাইন্ডসেট করতে হবে যে আপনি কি আফ্রিকান নেশনগুলোতে যে থাকবেন কিনা। আপনি আসছেন একটা প্ল্যান নিয়ে ডেভেলপড কান্ট্রিতে, বাট আপনি লাইফ কাটাতে হবে আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলোতে, সেখানে যাবেন কিনা এটা আপনার কমিটমেন্টের উপর ডিপেন্ড করে। অবশ্যই ডাব্লিউএইচও তে অনেক কাজ আছে। আপনি ইভেন ইউকে থেকে পাবলিক হেলথে রেজাল্ট করে, পাবলিক হেলথ ব্যাপারটা অনেকটা ম্যাচিউর ব্যাপার, এটা অনেকটা ট্রেনিং এক্সপেরিয়েন্স লাগে। যদি এটা ভালো থাকে তাহলে তো ডাব্লিউএইচও তে কাজ করা যায়, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার প্লেসমেন্ট ইউকে তে হবে না। ইউকে তে কোনো পাবলিক হেলথের রিসার্চ হয়, তারা মেন বেস হচ্ছে ওভারসিজ, আমি আবারও বলছি। সো ইয়া, পাবলিক হেলথে জি অবশ্যই স্যার। কাজ হয়। ডাব্লিউএইচও তো কাজ করতে পারে, ইউনিসেফে কাজ করতে পারে, যেখানে সে কাজ করতে চায়। জি স্যার, ধন্যবাদ। স্যার রিসার্চে পেপার আর্টিকেল রাইটিং এ কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিভাবে কি করা যায়? রিসার্চের প্রোডাক্ট কি? রিসার্চের প্রোডাক্ট তো পেপার আর্টিকেল এগুলাই। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি একটা পেপার রিসার্চ করে পেপার পাবলিশ না করতে পারছেন, অ্যাকচুয়ালি আপনার ওই রিসার্চটা অতটা ভ্যালিড না বেশিরভাগ ক্ষেত্রেই, দুই একটা এমার্জেন্সি রিসার্চ ছাড়া। সো রিসার্চ আলটিমেটলি আপনাকে পাবলিশ করতেই হবে, আপনাকে রিপোর্টেড জার্নালতে পাবলিশ করতে হবে। যত ভালো জার্নালে আপনি প্রকাশ করবেন, আপনার রিসার্চের গুরুত্বটা তত তত বাড়বে। আপনি যতই রিসার্চ করেন, যদি কোনো পেপার না থাকে, ইউর রিসার্চ ইজ ইনভ্যালিড এট দ্য এন্ড। তার মানে আপনার কোনো ফাইন্ডিংস নাই। যদি ফাইন্ডিংস পেয়ে থাকেন, আপনি যদি সেটা প্রকাশ না করতে পারেন, বোঝা যাবে আপনার ফাইন্ডিংস ইজ ইনভ্যালিড, ওই ডেটা ঠিক না। কারণ পেয়ার রিভিউ জার্নালগুলোতে যখন সাবমিট করা হয়, রিপোর্টেড জার্নালগুলোতে, এখানে পেয়ার রিভিউ যারা আছে, আপনার কলিগরা যারা আছে, যারা এক্সপার্ট ওই ব্যাপারে, তারা খুব যাচাই বাছাই করে যে আপনার রিসার্চটা আসলে কতটা অথেন্টিক, কোথাও ভুল ত্রুটি রয়েছে কিনা, আরো কতটুকু ইমপ্রুভ করা যায়। এমন কোনো পেপার আমি দেখি না, আমি যতগুলো প্রকাশ করেছি, যে একবার আমি কোথাও পাবলিশ করতে পেরেছি। আমি যেখানে জার্নালগুলোতে জমা দিয়েছি, তারা অনেকেই রিজেক্ট করেছে, অনেকেই এক জার্নাল থেকে আরেক জার্নালে রিকমেন্ড করে পাঠিয়ে দিয়েছে, অনেকে অনেক কাজ করতে বলেছে যে আপনাকে এটা এটা দেখাতে হবে। সো আমাকে আরো বেশি অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে, সবারই এটা করতে হয়। সো তারপরে একটা প্রকাশ পায়, প্রকাশ পাওয়ার পরে ওই ধরে নেওয়া হয় যে তার রিসার্চটা এখন অ্যাপ্রুভড হলো, তার রিসার্চটা এখন সায়েন্টিফিক কমিউনিটির জন্য আর স্ক্রুটিনাইজেশনের প্রয়োজন নাই, এটা পড়ে যে ডেটাটা আছে এটাকে অ্যাকসেপ্টেড হিসেবে নেওয়া যেতে পারে। এটা এমন না যে কনফার্ম, বাট যেতে পারে। সো অবশ্যই রিসার্চের সাথে পাবলিকেশন ওতপ্রোতভাবে জড়িত। জি স্যার, ধন্যবাদ। স্যার কেউ যদি লোকালি তার রিসার্চ আর কি পাবলিশ করে, তাহলে কি ইন্টারন্যাশনালি কি সেটার কোনো ভ্যালু পাওয়া যায় কিনা আদৌ? অবশ্যই ভ্যালু পাওয়া যাবে, ডিপেন্ড করে আপনার লেভেল এবং আপনার রিসার্চ। আপনি একজন মেডিকেল গ্রাজুয়েট, আপনি মাত্র পাশ করছেন, কাজ শুরু করেছেন, তার ভিতরে আপনি হয়তো ধরলাম বাংলাদেশেরই আমাদের মেডিকেল কলেজের একটা জার্নালে আপনি প্রকাশ করেছেন, এটা ইন্ডেক্সড হোক, পাবমেড ইন্ডেক্সড হোক আর না হোক, আপনি প্রকাশ করেছেন,
এটাই একটা বড় ব্যাপার আপনার ওই লেভেলের অনুযায়ী। সো পাবলিকেশন ডিপেন্ড করে আপনার প্রফেশনাল লেভেলের সাথে। হ্যাঁ, আপনার কাছে তখন কেউ চাবে না যে আপনি একটা বিশাল জার্নালে একটা বিশাল রিসার্চ করে দেখান। আপনি সময় পেয়েছিলেন অল্প একটু, তার ভিতরে কাজ করে আপনার এফোর্টটা দেখিয়েছেন যে আপনি ভ্যালিড একটা রেজাল্ট ডেটা অ্যানালাইসিস করে সাবমিট করেছেন। অবশ্যই উচিত যেসব জার্নালগুলো পাবমেড ইন্ডেক্সড। পাবমেড ইন্ডেক্স মানে হচ্ছে যে জার্নালে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেই ক্রাইটেরিয়া গুলা পাবমেডে ইন্ডেক্স করা মানে যে এটা বেস্ট রিসার্চ আউটপুট তা না। পাবমেডে ইন্ডেক্স মানে হইতেছে ওই জার্নালগুলোর কিছু ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া ফুলফিল করার প্রয়োজন। সে যেমন জার্নালের এডিটোরিয়াল বোর্ড ঠিক রয়েছে কিনা, তারা কিভাবে পেয়ার রিভিউ করবে, তারপরে তাদের প্লেজারিজম কতটুকু তারা কন্ট্রোল করে, এসবের উপর ডিপেন্ড করে তাদের কোয়ালিটি স্কোর গুলা কি। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে কোন কোন পেপার তারা আসলে সাবমিট করবে, কিছু স্কোরিং থাকে, ক্রাইটেরিয়া থাকে, এগুলো পাবমেড দেখে যে জার্নালের আসলে ক্রাইটেরিয়াটা কি। তারা যখন দেখে যে এটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে, তখন তারা পাবমেড ইন্ডেক্স দেয়। এরকম জার্নাল যদি আপনি প্রকাশ করেন তাহলে এটা ভালো, তার ইম্প্যাক্ট ফ্যাক্টর যাই হোক এটা কোনো গুরুত্বপূর্ণ কথা না। কিন্তু আপনি 7 বছর পর গবেষণার পর আপনি একটা জার্নাল দিলেন, একটা পেপারটা ভালো না, সেক্ষেত্রে ইটস নট নাইস। কিন্তু অবশ্যই এটা ডিপেন্ড করে আপনি কোন স্টেজে আছেন ক্যারিয়ারে, এবং তার সাথে জার্নাল। এবং আমি মনে করি যে জার্নালই হোক, আপনি যদি আপনার রিসার্চটা, আপনার ডেটাটা প্রকাশ করেন, যতটুকু ডেটাই হোক, এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে আপনি কনস্ট্রাকটিভ, আপনি রিসার্চ করে ফলাফল তৈরি করতে পারেন এবং আপনি জার্নালে প্রকাশ করতে পারেন। এটা ফার্স্ট অথর হতে পারে, আপনার কন্ট্রিবিউটিং অথর হিসেবে থাকতে পারেন, এটা কোনো সমস্যা না। এবং আমি এনকারেজ করি যে সবারই করা উচিত, এটা ইম্পর্টেন্ট। জি স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আপনারা এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকের এই সেশন থেকে। ইনশাল্লাহ সবার আমাদের অনেক উপকার হবে। স্যার লাস্ট সময় যদি আমাদের জন্য কিছু বলতেন। বলার ভেতরে আমি সবার জন্য বলি যে যারা যারা রিসার্চ করতে চান, মেডিসিন থেকে রিসার্চ করা ডাক্তাররা যখন রিসার্চ ইনভলভ হয় তারা তারা তা ভালো করতে পারে এবং তারা প্রায়োরিটি পায় রিসার্চের জন্য, তারা রিসার্চ করে। ডেভেলপড কান্ট্রিতে রিসার্চের জন্য এটাকে বলা হয় যে স্বর্গ। সো ইউকে একটা ভালো জায়গা রিসার্চের জন্য, আরো রয়েছে অস্ট্রেলিয়া, আরো রয়েছে কানাডা, ইউকে, এইসব ইউএসএ, এইসব জায়গায়। জাপানে যায় অনেকেই স্কলারশিপ নিয়ে। তবে রিসার্চ করতে গেলে আপনাকে কমিটেড হতে হবে যে আমি আসলে এনজয় করি জিনিসটা, আদারওয়াইজ ইটস নট এ প্রফেশনাল ট্রেনিং, ইটস এ ইন্টারেস্টিং। রিসার্চের লাইফটা হচ্ছে ইটস এ ফ্রিডম, ইটস নট 9 to 5 ওয়ার্ক, ইটস সামথিং ইউ ক্যান এনজয় ইউর লাইফ। তার মানে আপনি, আপনার ইচ্ছা, আপনি সন্ধ্যার সময় বসে কাজ করছেন, আপনি সারাদিন কাজ করলেন না, আপনার ইচ্ছা, আপনার আপনি কিভাবে কাজ করবেন এটা আপনার ব্যাপার। আপনার রিসার্চের গবেষণা আপনি যখন তখন চিন্তা ভাবনা করতে পারেন। আমাদেরকে ধরে নেওয়া হয় যে আমরা কাজ করছি অল দ্য টাইম, কারণ আমরা গেলাম কি গেলাম না, আমাদের কোনো অ্যাটেন্ডেন্সে কোনো এরকম কিছু নাই। এটা এরকম ডাক্তারি পেশা না যে আপনাকে ঠিক 9 to 5 এর আগে পরে যাওয়া যাবে না, এটা করতে হবে, কারণ এটা পেশেন্ট ডিপেন্ডেন্ট, আপনাকে যেতেই হবে, তাহলে পেশেন্ট মারা যাবে। রিসার্চে যেহেতু এটা জড়িত না, সেহেতু আপনি এটা করতে পারেন। সো আমি মনে করি অ্যাজ এ প্রফেশন ইজ খুব ইন্টারেস্টিং। আর নতুন কিছু ক্রিয়েটিভ কিছু করা, নতুন কিছু কন্ট্রিবিউট করা সায়েন্সে, মেডিকেল বুকে যেগুলো আসবে, এতে যদি আপনি আগ্রহী হন তাহলে রিসার্চ ইজ এ গুড প্লেস, গুড 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 এরিয়া ফর ইউর ক্যারিয়ার। কিন্তু আপনার যদি মনে হয় জাস্ট আপনি একটা ডিগ্রি নেবেন, তাহলে রিসার্চ করার জন্য দরকার নাই, এটা আপনার ক্যারিয়ারে তেমন কোনো হেল্প করবে না ইউকের জন্য। সেক্ষেত্রে আপনি মেডিকেল ট্রেনিং এর দিকে অগ্রসর হন, প্ল্যাব করে কনসালটেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। যদি আপনার শুধুমাত্র মনে হয় যে একটা পিএইচডি নিব, সেক্ষেত্রে শুধু শুধু সময় অপচয় করছেন। ক্লিনিক্যাল হিসেবে আপনাকে নতুন অনেক ডিগ্রি রয়েছে, ওগুলা নিন এবং ট্রেনিং সব কমপ্লিট করে ডাক্তার হিসেবে এস্টাবলিশ করুন। সো এটাই হচ্ছে আমার কথা। আরেকটা হচ্ছে যে মাস্টার্স করুন আর যাই করুন, আমি মনে করি না যে সবসময় আপনাকে খুব দামি ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হবে বা রাসেল গ্রুপ ইউনিভার্সিটি মাস্টার্স করতে হবে। আপনি যে ইউনিভার্সিটিতে মাস্টার্স করুন, ইউকে সব ইউনিভার্সিটি মোটামুটি দে হ্যাভ কোয়ালিটি। সো ওখান থেকে রেজাল্টটা ভালো করুন, রিজাল্টটা অবশ্যই মানে ইসে যেতে হওয়া দরকার, আমি মনে করি ডিস্টিংশনে যাওয়া দরকার। তাতে কি হয়, আপনার চান্স অনেক বেড়ে যাবে রিসার্চ ক্যারিয়ার কন্টিনিউ করার জন্য। আবার যদি শুধুমাত্র আপনি মাস্টার্স করতে চান তাহলে করুন, তারপরে যদি মনে করেন যে আপনি প্ল্যাব করবেন তা করুন। এই মাস্টার্সটা আপনার একটা একাডেমিক ডিগ্রি হিসেবে থাকলো, এটা আপনার প্ল্যাবে
সামনের ভবিষ্যৎ ক্যারিয়ার এটা কিন্তু কাজ করবে। একাডেমিক এই দেশে যারা এনএইচএস এ চাকরি করে তারা অনেকেই মাস্টার্স করে, বিকজ দে নিড এ ডিগ্রি। যে এমবিবিএস এর পরে আপনি যতই নেন সবই ফেলোশিপ, তো একাডেমিক ডিগ্রি কিছুই থাকে না। সো এই একাডেমিক ডিগ্রির জন্য অনেকেই মাস্টার্স নিয়ে তাদের একাডেমিক ডিগ্রিটা মাস্টার্স পর্যন্ত নিয়ে যায়, যার জন্য তারা এক্সট্রা পয়েন্ট পায়, ট্রেনিং এ সুবিধা হয়, অনেক কিছুই সুবিধা হয়। তো আমি মনে করি যে ইউকে ইজ এ গুড প্লেস, তবে বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম করে আসা উচিত। ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ। ইনশাআল্লাহ স্যার, সামনে আপনার থেকে আমরা এরকম আরো অনেক চমৎকার সেশন উপহার পাবো। সেই সাথে ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আপনারাও ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে এরকম আরো অন্য অন্য একটি সেশনে। সেই পর্যন্ত সবাই বাসায়ই থাকবেন। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম খোদা সবাইকে। হাফেজ। থ্যাংক ইউ, ধন্যবাদ।